যত সমস্যা স্বৈরাচারী শাসন আমলে শুরু হয়েছে, বাংলাদেশের সার্বভৌমত্ব কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে, সবকিছু শুরুটা হয়েছে এই বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে। নাহিদ যখন উপদেষ্টার শপথ গ্রহণ করলো, তো সর্বপ্রথম তো সে বলেছিল সাগরণী হত্যাকাণ্ডের বিচার আমরা করব। সে ফেইল্ড হয়েছে এই জায়গায় স্পষ্টভাবে, এবং শুধু ফেইল হয় নাই, তার মাধ্যমে পুরো জুলাই গণঅভ্যুত্থানের ক্রেডিটের মধ্যে একটা ফেইলারের কালি পড়ে গেল। এই সরকার কতদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে বলে মনে করছেন? আমার কাছে মনে হয় 1.5 বছর সর্বোচ্চ। আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন, এই নির্বাচন আসলে সমঝোতার মাধ্যমে বা সিলেকশনের মাধ্যমে হয়েছে। এই সমঝোতার সাথে কারা কারা জড়িত বলে আপনি মনে করছেন? একটা ট্রানজিশন পিরিয়ড গিয়েছিল, হঠাৎ করে ভোটের রেজাল্ট সব বদলে যাচ্ছিল। নাসিরউদ্দিন পাটোয়ারি স্পষ্টভাবে জেতার কথা ছিল, তাকে হারিয়ে দেওয়া হয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আমাদের চিফ অ্যাডভাইজার যিনি আছেন, অ্যাডভাইজারের সরাসরি হস্তক্ষেপে এই সিলেকশনটা করা হয়েছে। সার্জিস আলমের সাথেই কেন স্পেসিফিকলি আপনার ক্লাসটা লেগেছে? সে আসলে জেনুইন ছাত্রলীগে ছিল। আপনার হয়তো উপদেষ্টা হতে পারার একটা সম্ভাবনা ছিল, এটা কি সত্যি? অভ্যুত্থানটাকে পরিপূর্ণ বিপ্লবে আমি রূপ দিতে পারি নাই, এটার জন্য আওয়ামী লীগ ব্যাক করবে। বিডিআর বিদ্রোহের যেই হত্যাকাণ্ডটা ছিল সেটা নিয়ে তো আপনি কাজ করেছেন। কর্নেল গুলজার থেকে শুরু করে মেজর শাকিল থেকে শুরু করে এরকম চৌকস যারা সেনা অফিসার, দেশপ্রেমিক যারা সেনা অফিসার ছিল, এদের সবাইকে বিভিন্ন জায়গা থেকে পোস্টিং দিয়ে সবাইকে এই পিলখানার মধ্যে নিয়ে আসা হয়েছিল। স্পষ্টভাবে এটা একটা সুন্দর একটা ছকে সাজিয়ে এই হত্যাকাণ্ডটা ঘটানো হয়েছিল। জনাব তারেক রহমান, ওনার বাবাও কিন্তু একজন আর্মি অফিসার ছিলেন। এই গভর্নমেন্টের জন্য এটা সব থেকে বড় সুবর্ণ সুযোগ, এই বিচারটা করে প্রমাণ করে দেওয়া যে আমরা দেশপ্রেমিক, আমরা দেশের জনগণের, আমরা বাংলাদেশের যেই দেশপ্রেমিক আর্মি আছে তাদের পক্ষের, এবং আমরা বাংলাদেশের সকল দেশপ্রেমিক জনতার। হাসনাত আব্দুল্লাহ ঘোপে নেতা হয়ে গেছে আসলে। ট্রাম্প নাকি বলছে ইউএফও বা অ্যালিয়েন স্পেসশিপের সম্বন্ধে যত তথ্য সব হচ্ছে ডিসক্লোজ করতে। ওরা যখন পৃথিবীর বাইরে গিয়ে বসবাসের চিন্তা ভাবনা করছে, সেই সময় আমি আমার কান্ট্রিতে আমার লেবুর হালিকত আর তারেক রহমান চিন্তা করছেন 2026 সালে এসে ফ্যামিলি কার্ড নিয়ে কথা বলছি। গুঞ্জন শুনতে পেরেছি যে আপনি হিজবুত তাহরীর সাথে যুক্ত, এই জন্য হয়তো কোনো রাজনৈতিক দলের সাথে যাচ্ছেন না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জনপালসের নিয়মিত পডকাস্ট শো ক্যাম্পাস পালসের নতুন একটি পর্বে। অনুষ্ঠান সঞ্চালনায় আপনাদের সাথে আছি আমি সামিয়া মাসুদ মমো। জনপালসের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে দর্শকরা আছেন তাদেরকে যদি বলা হয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আন্দোলন সংগ্রামের একজন প্রমিনেন্ট লিডারের নাম বলতে সবার চোখের সামনে হয়তো ভেসে উঠবে ঝাঁকড়া চুলের একজনের মুখ। আমাদের সাথে আজকের পর্বে অতিথি হিসেবে আছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেওয়া সুপরিচিত মুখ, অ্যাক্টিভিস্ট, জুলাই গণ অভ্যুত্থানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অন্যতম একজন সমন্বয়ক আয়াতুল্লাহ বেহেশতি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। ভাই, আপনি এখন কি করছেন বর্তমানে? আমি আসলে গত 1 বছরের মধ্যে, অর্থাৎ বিগত 1 বছরে আমি বলতে পারি, আমাদের যেহেতু আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম, সেই জায়গা থেকে আমার গ্র্যাজুয়েশন শেষ করেছি। 1 বছর হয়েছে, অলমোস্ট 1 বছর, আসলে পুরোপুরি 1 বছর বলা যাচ্ছে না। আর বর্তমানে এখন আমি হায়ার স্টাডি পার্সুয়ের জন্য চিন্তা করছি। তো সেক্ষেত্রে আমি হয়তো দেশের বাইরে যেতে পারি বা দেশেও হয়তো অবস্থান করতে পারি। আর এভাবে আমার পলিটিক্যাল জায়গা থেকে আপাতত আমি কোনো পলিটিক্সের সাথে জড়িত নেই। ভাই, আপনার আন্দোলন সংগ্রামের শুরুটা হয় কবে থেকে এবং কিভাবে? আমি আসলে কখনোই আমার রাজনীতিক ক্যারিয়ারে কখনো আমি যাব বা রাজনীতির সাথে কখনো যুক্ত হবে এরকম কোনো ইচ্ছা আমার কখনোই ছিল না। আমি 2013 সালে পরবর্তী সময় মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস বিরোধী একটা আন্দোলনে জড়িয়ে যাই। এটা ঘটনাক্রমে জড়িয়ে যাই। আমার আপন বোন, সে হচ্ছে আমার থেকে সিনিয়র, ও হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিল। তো ওই বছর ম্যাসিভ হারে একটা প্রশ্ন ফাঁসের আলামত দেখা যায়, এবং হচ্ছে পরবর্তীতে আমরা ইনভেস্টিগেশন করি বা যেভাবে করে আন্দোলন সংগ্রামে এটা দিয়ে এটা প্রমাণ হয় যে একটা অনেক বৃহৎ আকারে একটা প্রশ্ন ফাঁস হয়। এবং এটার সাথে তৎকালীন আওয়ামী লীগের যিনি স্বাস্থ্যমন্ত্রী যিনি ছিলেন নাসিম, উনি এবং ওনার ছেলে শাকিল দুজনই জড়িত ছিলেন। তো এবং এটা নিয়ে বিশাল বড় একটা বাণিজ্য হয়, প্রশ্ন ফাঁসের বাণিজ্য, যার কারণে আমি আমার লাইফের ফার্স্ট এই মুভমেন্টে আমি পা রাখি। আমি আমার বোনের প্রক্সি দিচ্ছিলাম বেসিক্যালি বলা যায়, বিকজ ও মেডিকেল প্রিপারেশন নেওয়ার পরবর্তী সময় ও ভেঙে পড়ে, এবং ওর জায়গা থেকে আসলে আমি আমার ফ্যামিলি থেকে আমি এই আন্দোলনে প্রথম যুক্ত হই। আমার আম্মু আসে, আমার ফ্যামিলির জায়গা থেকে একটা ম্যাসিভ আন্দোলনের ডাক দেওয়া হয়। আমার ফ্যামিলির জায়গা থেকে বলতে হচ্ছে আমার ফ্যামিলিতে কানেক্ট হয়। আমরা কয়েকজন স্টুডেন্ট ছিলাম যারা ভর্তি পরীক্ষা প্রত্যাশী ছিলাম, অনেকে 1 বছর গ্যাপ দিয়ে সেকেন্ড ইয়ারের জন্য ট্রাই করছিল। এরকম সবাই মিলে এই আন্দোলনটা কল করে। এটার একটা টাইটেল ছিল উই ওয়ান্ট মেডিকেল রিঅ্যাডমিশন 2015-16, এরকম একটা ইয়ে ছিল। তো এই টাইটেলে হচ্ছে প্রথম আমি আমার লাইফে মুভমেন্টে যুক্ত হই বা এই ধরনের। এর আগে আমি একদম টোটালি একদম ফ্যামিলি পার্সন ছিলাম, বাসার বাড়ি খুব একটা যেতাম না। বিভিন্ন বিষয়ে অ্যাক্টিভিজম করতাম। অ্যাক্টিভিজম বলতে হচ্ছে কালচারাল বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলতাম, বা নিজে ভোকাল আর্টিস্ট ছিলাম একটা সময়। স্টিল নাও বিভিন্ন জায়গায় ভোকাল আর্টিস্ট হিসেবে আছি, কিন্তু
আমার মানে কালচারাল বিষয়গুলো আবার বেশি অ্যাটাচড ছিলাম আমি, তো সেই জায়গা থেকে পড়াশোনার বাইরে এই কয়েকটা বিষয় ছাড়া আমার খুব একটা বাইরে বের হওয়া হতো না। তো সেই জায়গা থেকে আমি আসলে কোনোদিন পলিটিক্সে যাব বা রাজনীতি আসবো এরকম আসলে কখনোই চিন্তা ভাবনা ছিল না। কিন্তু এই 2013-এর এই একটা ইস্যু দিয়ে আমি আসলে বুঝতে পারি যে বাংলাদেশে আমাদের অনিয়ম দুর্নীতির জায়গাগুলো কতটা প্রখর হতে পারে। কারণ স্বাস্থ্য খাত সব থেকে ইম্পর্টেন্ট একটা জায়গা একটা কান্ট্রির বা একটা স্টেটের পরিচালনার জন্য। তো সেই জায়গায় এটা এভাবে দুর্নীতিগ্রস্ত হবে, এটা ওই সময় একটা ইন্টারমিডিয়েট পাশ করা একটা ছেলে, ইন্টারমিডিয়েট পড়ুয়া ছেলে বা যারা ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছে তাদের জন্য অনেক বড় মানে শুধু এক্সামটা দিবে বা ভর্তি পরীক্ষাটাই দিবে, এইখানেও দুর্নীতি হয়েছে বা এখানে একটা অনিয়ম হয়েছে, এতটুকু বোঝার থেকে পলিটিক্যাল বা একটা দেশের শাসন ব্যবস্থা এটা কতটুকু প্রভাব ফেলতে পারে সেই জিনিসগুলো এভাবে আসলে একটা আরেকটার সাথে ইন্টারকানেক্ট করাটা টাফ হলেও, বাট এই প্রসেসের মধ্যে দিয়ে 1.5 মাসের একটা আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের মধ্যে এই প্রসেস দিয়ে যারা গিয়েছে ওদের অবস্থান থেকে আসলে আমি বলতে পারবো যে মানে পুরো একটা সিস্টেম যে কিভাবে নষ্ট হচ্ছে মানে এটা প্রমাণ করার জন্য অতটুকু যথেষ্ট ছিল। এবং ওই সময় আন্দোলন যারা সামিল হয়েছিল, যারা গার্জিয়ান হিসেবে আসছিলেন, সবাই এটা একদম চাক্ষুষ প্রমাণ পেয়েছে যে এই গভর্নমেন্টের সময় বা এই শাসনামলে এটা কিভাবে আমাদের ইনফ্রাস্ট্রাকচার যেই ডেভেলপমেন্টের কথা বলে এরা অভ্যন্তরীণভাবে আমাদের যেই নৈতিকতার ডেভেলপমেন্ট বলি বা আমাদের স্বাস্থ্যখাত যেভাবে বলি, এই যে প্রত্যেকটা খাত কীভাবে ধ্বংস করে দিচ্ছে তার একটা আলামত আমরা সবার সামনে মানে সম্মুখভাবে দেখতে পারি। আমার প্রথম ওইখান থেকে উপলব্ধিটা আসে যে অ্যাক্টিভিজমের জায়গা থেকে এটা একটা নেশার মতো হয়ে যায়। পরবর্তীতে বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলা শুরু করি, ওটা শুরু মানে কেবলমাত্র একটা আমি বলতে পারি যে শুরু ছিল, একটা প্রারম্ভিক একটা স্টেজ ছিল। ভাই, আপনি তো জুলাই গণ অভ্যুত্থানে প্রমিনেন্টলি ভূমিকা রেখেছেন। জুলাই গণ অভ্যুত্থানের আগে কি কি আন্দোলনে অংশ নিয়েছেন যদি ছোট্ট করে বলতেন? এর আগে প্রায় 8 থেকে 10টা মুভমেন্টে ছিলাম, এর মধ্যে 3টা আমি বলবো মাইল ফলক। একটা 2015-এর এই মুভমেন্টটা ছিল যেটার কথা বললাম মাত্রই, যে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস বিরোধী যে আন্দোলনটা। আর পরবর্তী সময় ছিল 2018-এর কোটা সংস্কার আন্দোলন এবং একই সাথে 18 নিরাপদ সড়ক আন্দোলন, দুটোতেই প্রমিনেন্ট একটা প্লেসে ছিলাম। কোনো মুভমেন্ট ইচ্ছাকৃতভাবে সামনে আসতাম, কোনো মুভমেন্ট আসতাম না, কজ যেটা একেবারে বেশি মনে করতাম যে না সামনে না আসলে কোনো প্রবলেম হতে পারে বা না আসলে আসলে আন্দোলনটা বেহাত হয়ে যেতে পারে, এরকম বিষয়গুলোতে সামনে চলে আসতাম। 2018-এর মুভমেন্টের কথা যদি বলি, এই 24 আর 18 মুভমেন্টের মধ্যে একটা মারাত্মক একটা কানেকশন আছে, যেটা হচ্ছে যে 2018 সালে যে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল ওটা যদি পরিপূর্ণভাবে পরিস্ফুটিত হতে পারতো, ওটা একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট পতনের একটা আন্দোলন হয়ে যেতে পারতো। সামহাও যে কোনো কারণেই হয় নাই, কিন্তু পরবর্তীতে ওই আন্দোলন একদম শেষ হয়ে যাচ্ছে, ওইটার লেজ দিয়েই হচ্ছে ঘটনাক্রমে 2018 নিরাপদ সড়ক আন্দোলনটা শুরু হয়, যে রমিজউদ্দিন কলেজের 2জন শিক্ষার্থী মেরে ফেলা হয় গাড়ি চাপা দিয়ে। তো ওই মুভমেন্টে আমরা যখন স্কুল কলেজের ইউনিফর্ম পরা বাচ্চাদের আন্দোলন ছিল, সেই আন্দোলন যখন গণমুখী হয়ে যায় এবং সেই আন্দোলনে যখন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে, যখন দেখছিল যে সাধারণ শিক্ষার্থীদেরকে ট্যাকেল দেওয়া যাচ্ছে না, তাদেরকে হয়তো বা নানাভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে গভর্নমেন্ট বাহিনী কর্তৃক বা ছাত্রলীগ আওয়ামী লীগ কর্তৃক, তখন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা মাঠে নামে এবং তাদের উপর আপনি দেখেছেন যে ওই সময় ক্যাম্পাসগুলোতে হামলা হয়েছিল, জাস্ট লাইক এই 2024-এর জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে ক্যাম্পাসে হামলা হয়েছিল, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ব্র্যাক এগুলোতে হামলা চালানো হয়েছিল। তো ওই আন্দোলনে পরবর্তী সময় যেহেতু এটা একদম পরিপূর্ণ একটা ফুল এক্সপোজারে যেতে পারে নাই যেটা হতে পারতো 2024-এর মতো, তো ওই মুভমেন্টে পরবর্তীতে যারা আন্দোলনে সামনের সারিতে ছিল তাদেরকে মামলা দেওয়া হয় এবং ওই মামলার কারণেই বলা যায় আমি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে আমি তখন ছেড়ে আসতে হয় এবং এসে আমি নর্থ সাউথে ভর্তি হই। এবং এই নর্থ সাউথে মানে ঢেকি তো স্বর্গে গেল ধান ভানে, নর্থ সাউথে ভর্তি হওয়ার প্রথম 3 সেমিস্টারের মধ্যে ইউনিভার্সিটি রিলেটেড একটা আন্দোলনে আমি জড়িয়ে যাই এবং নর্থ সাউথে ভর্তি হওয়ার পরও হচ্ছে মোদির দেশে আসবে এরকম একটা কথা হচ্ছিল, তখন তো করোনার সিজন চলছে। তো ওই সময়ে আমরা মোদি বিরোধী আন্দোলনে জড়ায় যাই এবং পরবর্তীতে নর্থ সাউথের অভ্যন্তরে যে করোনাকালীন সময় যে ওয়েভার, এটা নিয়ে একটা ম্যাসিভ আন্দোলন হয়। এটার জন্য ভিসি রোশনাল্লাহ আমি পড়ি, আমার নামটা তারা জেনে যায় আমি কোথা থেকে আসছি। প্রিভিয়াস আর একটা ক্যাম্পাসে ছিলাম, সেই ক্যাম্পাসে একটা ঝামেলা হয়েছিল, আমার নামে কিছু ফাইল আছে, কিছু কেস আছে, এই বিষয়গুলো চলে আসে। তো আমি ইউনিভার্সিটিতে মোটামুটি একটা প্রেশারের মধ্যে পড়ে যাই। 24-এর সময় এই প্রেশারগুলো ওরা মানে জেনে রাখছিল যে কারা কারা আসলে মুভমেন্ট এটা যে সামনে যাচ্ছে, কাদের নির্দেশে যাচ্ছে বা কাদের লিডারশিপে যাচ্ছে সামনের দিকে, এই নামগুলো আবার চলে আসে। আমি সহ আমার সাথে আরও 2-4 জন যারা ছিলেন, আসলে 18 এবং 24 আর 2015 সালে 3টা হচ্ছে আমার মাইল ফলক বলতে পারবো। আর এর মাঝখানে তনু হত্যার একটা আন্দোলন ছিল, তারপর
সুন্দরবনে যে কয়লা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হবে এটা নিয়ে একটা আন্দোলন ছিল। আরও বেশ কিছু আন্দোলন ছিল। উত্তরাতে অনেক বড় একটা আন্দোলন হয়েছিল, যে ধর্ষণ বিরোধী একটা আন্দোলন হয়েছিল। এরকম বেশ কিছু মুভমেন্ট হয়েছিল। তো এগুলোতে একদম সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছিলাম, কিন্তু কিছু কিছু মুভমেন্টের কথা আসলে আমি সবগুলো মুভমেন্টে একেবারে সামনের সারি থেকে মিডিয়াতে ফোকাস ভালোভাবে এসে আমি কখনো পার্টিসিপেট করিনি ইচ্ছাকৃতভাবেই। এটা ট্যাকটিক্যাল জায়গা থেকে। কিন্তু 24শে জুলাই গণঅভ্যুত্থানে আসলে এটার একেবারে ফুল পটেনশিয়াল নিয়ে একেবারে যদি বলি যে অনলাইনে অফলাইনে সব জায়গায় একেবারে সরব হয়ে আসলে আন্দোলনটাতে যুক্ত হই। আপনি একটা কথা বলেছেন যে 2018 সালে আন্দোলনটা আরও পরিস্ফুটিত হতে পারতো বা আরও ম্যাসিভ আকারে হতে পারতো, যেটা তখনই ফ্যাসিবাদের পতন ঘটাতে পারতো। তো 2018 সালের আন্দোলনটা এত ম্যাসিভ আকারে হয়নি কেন? এটা না হওয়ার পেছনে কারণ কি ছিল? আসলে 18 এবং 24 দুটো আন্দোলনে আসলে আমি যারা ছাত্রলীগ ত্যাগ করে আসছে বা সরকার বাহিনী থেকে ত্যাগ করে আন্দোলনে যুক্ত হয়েছে তাদের অনেক বড় একটা ভূমিকা আছে। তাদের ভূমিকা বলতে আবার তার মানে কিন্তু এই না যে যারা দীর্ঘ 13 বছর বা 14 বছর যাবৎ ফাইট করে আসছে তাদের থেকে বেশি হয়ে যাচ্ছে, বিষয়টা এরকম না। আমি কম্পারিজনে যাচ্ছি না, কিন্তু আলটিমেট ফ্যাক্টরটা হচ্ছে ওটা তাৎক্ষণিকভাবে একটা মানে যেটাকে আমরা ঘাত বল বলি এটা হিসেবে কাজ করেছিল। 2018 সালে একটা সেম বিষয় ছিল, কিন্তু এটার 2024-এর ফ্যাক্টরটা ছিল যে 18টা একটা ট্রেন মডেল হিসেবে ছিল। যারা 18 আন্দোলনে যুক্ত ছিল তারা এই বিষয়গুলো দেখেছে যে 18তেও এরকম ছাত্রলীগ ছেড়ে অনেক আন্দোলনে এসে যুক্ত হচ্ছে, ফেসবুকে পোস্ট দিচ্ছে যে আমি আর ছাত্রলীগে নাই, আমি আমার নীতির সাথে আমি কখনো বিচ্ছেদ করতে পারবো না, এই ধরনের নানা বিষয় ছিল। কিন্তু পরবর্তী দেখা গিয়েছে এরা আন্দোলনের মধ্যে ছিল, কিন্তু শেষ মুহূর্তে আন্দোলন ফেইলিংয়ের পর্যায়ে বা কোনো দোদুল্যমান পরিস্থিতিতে চলে গেলেই এরা আবার ভুল পাল্টে যে না আমি তো গভর্নমেন্টের স্পাই হিসেবে আন্দোলনে ঢুকেছি। এরা কারা ছিল? যেমন আমি যদি বলতে পারি ওই সময় ডাকসুতে পরবর্তীতে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে অনেকে যারা পার্টিসিপেট করেছিল তাদের মধ্যে অনেকে ছিল। আমি যদি বলতে পারি স্পষ্ট, আমি নুরুল হক নূরের কথা বলতে পারি। সেই সময় ওর একটা বোল্ড স্ট্যান্ড সে নিতে পারে নাই। তার জায়গা থেকে সে কি ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তাকে এই স্ট্যান্ডে মানে তার পজিশন থেকে আরো দূরে সরিয়ে দেওয়া হচ্ছিল, বা সে যে স্ট্যান্ডটা শুরুতে নিয়েছিল সেখান থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল কিনা, সেটা আসলে প্রশ্নের সম্মুখীন রাখে। আর তার থেকে বড় বিষয় হচ্ছে ওই আন্দোলনেও কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিশাল বড় একটা পার্টিসিপেশন ছিল। এবং রামপুরা বাড্ডা এরিয়া যেদিন আমরা অবরোধ করলাম, অর্থাৎ ঢাকাকে পুরো বিচ্ছিন্ন করে দেওয়া হলো, ওইটা হচ্ছে আরেকটা টার্নিং পয়েন্ট ছিল। এবং একটা সময় কিন্তু শেখ হাসিনা সে কিন্তু মেনে নিতে বাধ্য হয় যে আমরা আর কোনো কোটাই রাখছি না। যদিও আমরা কোটা সংস্কার চেয়েছি, সে একেবারে কোটাটাই উঠিয়ে দিয়েছিল। এটা একটা তার ট্যাকটিক্স ছিল যে পরবর্তীতে কোটাটা আবার ফিরিয়ে আনবে। তো ওই সময়ে একটা প্রতিনিধি দল তার সাথে মিটিং করতে চায়, যেটা 2024 সালে আমরা দেখেছি যে আমাদের মধ্যে থেকে একদল সমন্বয়ক মিটিং করতে গিয়েছে 3 জন মন্ত্রীর সাথে। তো সেই সময় যে বিষয়টা হয়েছিল যে ওই মিটিংটা করতে যাওয়ার পরে পরবর্তী সময়ে আলটিমেটলি এটা আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়ে যায় যে মিটিং করতে গিয়েছি, কি নেগোসিয়েশন হয়েছে, এখানে কি টাকা পয়সার কোনো ধরনের লেনাদেনা হয়েছে কি হয় নাই। এই তারাও সুযোগ পেয়ে যায়, তারাও এটাকে কাজে লাগে, যে বলে যে হ্যাঁ নেগোসিয়েশন হয়ে গিয়েছে, তোমরা বাসায় ফিরে যাও, বা যেটা ফ্যাসিস্ট রেজিম যেটা করতে পারে, তাদের যেই প্রোপাগান্ডা মিনিস্টার বা তাদের যেই এই যে একটা ইকোসিস্টেম আছে সেখান থেকে যে ধরনের প্রোডাকশন তারা টিআরআই থেকে শুরু করে আরও যেই প্রোডাকশনগুলো আছে এই কাজগুলো তারা করেছে। ওই সময় ছাত্রলীগের যারা আমাদের সাথে যুক্ত হয়েছিল পরবর্তীতে ওরা এবার বলে যে না আমরা তো ছাত্রলীগের হয়ে কাজ করেছিলাম, আমরা তোমাদের মাঝখানে আসছিলাম, যেটা 2024 সালে হতে পারতো যে আন্দোলন যদি কোনো কারণে সফল না হতো তাহলে এরাই হয়তো বা ফিরে গিয়ে বলতো যে আমরা তো ছাত্রলীগের স্পাই হয়ে আসছিলাম, গভর্নমেন্ট থেকে আমাদেরকে প্রেরণ করা হয়েছিল, তো আমরা তাদের দায়িত্ব পালন করেছি। আবার আন্দোলন সফল হয়ে গেলে তারা আবার ক্রেডিটটা নিচ্ছিল। তো এই ধরনের একটা ডাইলেমার মধ্যে, একটা প্যারাডক্সিক্যাল অবস্থার মধ্যে আমরা চলছিলাম। তো সেই জায়গা থেকে আসলে নূরের বোল্ড স্টেপ হয় নাই। তারপর আমাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম প্রাইভেট ইউনিভার্সিটি থেকে, ওরা আবার নিজেদের মধ্যে কৌশল করে এক ধরনের বলছিল যে ওরা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট, ওদের কারণে আমাদের নিজেদের মধ্যে বিভেদ হবে কেন পাবলিক ইউনিভার্সিটির মধ্যে, আমরা সব একত্রভাবে একটা সিদ্ধান্ত নিব, সেটাতে আমরা একেবারে নিবদ্ধ থাকবো, এরকম একটা বিষয় ছিল। তো এই কারণে আসলে 2018টা ফাইনালি ইসে আসতে পারে নাই। কিন্তু নূর যেহেতু একটা ফেস হয়ে গিয়েছিল, নুরুল হক নূর, ওর জায়গা থেকে তো ও ইনিশিয়াল স্টেজে ওদের একটা ডাকসু নির্বাচন চাচ্ছিল। তো আবার ওইখানে আরও বেশ কিছু ইস্যু ছিল যে আওয়ামী লীগের ছাত্রলীগের যে কমিটি ছিল সেই কমিটিটা নির্দিষ্ট টাইমের থেকে বেশি টাইম স্প্যান হয়ে যাচ্ছিল, তাদের পরবর্তী কমান্ডদের যারা ছিল তারা ঢুকতে যাচ্ছিল। তো সেখানে একটা বড় একটা মুভমেন্ট তাদের দরকার ছিল, সেখানে তারা হচ্ছে এখানে সবাই মিলে ফিল জোগাচ্ছিল, এটাও একটা কারণ ছিল। আরও কিছু দুর্নীতির বিষয় ছিল, একটা ছিল আমি শুনেছিলাম, আমি এটা সম্বন্ধে একেবারে কংক্রিট বলতে পারছি না, এই ভিসি ভবনের বা ইসের নাকি 600 কোটি টাকার একটা বিষয় ডিলিংসের কথা উঠে আসছিল। এটা আমাদের নিজস্ব অভ্যন্তরীণভাবে কথা হচ্ছিল যে এটা ধামাচাপা দেওয়ার একটা প্রক্রিয়া ছিল, এরকম মাল্টিপল জায়গা থেকে। কিন্তু আমাদের সাধারণ শিক্ষার্থীদের কিন্তু ইস্যু একটাই ছিল, তারা কিন্তু এত কিছু জানতও না তখন পর্যন্ত যে আমরা আসলে আন্দোলন করছি, আমরা কোটা সংস্কার চাচ্ছি,
এবং প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু কোটা সংস্কার চাচ্ছি এই ইয়া নিয়ে কিন্তু আন্দোলনের নামে নেই। যখন কোটা সংস্কার চেয়ে সারা বাংলাদেশে আন্দোলন শুরু হয়েছে, কিন্তু স্টুডেন্টরা এফেক্ট হচ্ছে পাবলিকের ইউনিভার্সিটির উপর যখন রাতে ফায়ার করা হলো, এবং সরাসরি তখন বেশ কিছু ছবি ভাইরাল হয়েছিল যে একেবারে ইসের মতো 1971-এর মতো, যে রাতের বেলা এভাবে পুলিশ ওপেনলি কীভাবে ফায়ার করছে। এর পরবর্তী দিন কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের রাস্তায় নামে, এবং সর্বপ্রথম ইস্ট বিশ্ববিদ্যালয় থেকে আমরা মিছিল নিয়ে রাস্তায় নামি। এবং এটা যেহেতু নন পলিটিক্যাল মুভমেন্ট, সেই জায়গা থেকে এটাকে আমাদের পলিটিক্যাল যে পার্সনরা তাদেরকে আমরা বলি যে আপনারা দূরে থাকেন বা আপনারা এটাতে এভাবে কানেক্টেড হয়েন না, আপনারা আমাদেরকে সমর্থন দেন কিন্তু আপনারা কোনো পলিটিক্যাল ব্যানার নিয়ে আপনারা আইসেন না। এইভাবে আসলে মুভমেন্টে স্টার্ট হয়েছিল। কিন্তু আলটিমেটলি দুঃখজনক ছিল যে 18-র এই স্যাক্রিফাইসগুলো পরবর্তীতে 24 হয়ে আসলেও আমরা হচ্ছে সেটা অর্জন করতে পেরেছি। কিন্তু 18টা আসলে 18তেই ঘটে যেতে পারতো, 24টা 18তেই ঘটতে পারতো। এই জিনিসটা আসলে তখন সম্ভব হয় নাই জাস্ট বিকজ অফ দিস। আপনি তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, তো আমরা যতটুকু জানি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বা অ্যাক্টিভিজম নিষিদ্ধ। তো এই ক্ষেত্রে আপনার প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকেও কিভাবে আপনি অ্যাক্টিভিজম চালিয়ে গিয়েছেন? আসলে বিষয় হচ্ছে যে অ্যাক্টিভিজম নিষিদ্ধ না, রাজনীতিক কোনো দলীয় কোনো, আসলে আমরা তো অ্যাক্টিভিজম বলি আর রাজনীতি যেটাই বলি, সব কিছু রাজনীতির কোনো না কোনোভাবে একটা অংশের আসলে অন্তর্গত হয়ে যায়। আমি অ্যাক্টিভিস্ট বললে সেখানে আবার ধারা থাকে আমি পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট কিনা, স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট বা নানাভাবে উল্লেখ করা যায়। কিন্তু আলটিমেটলি সব কিছুর চূড়ান্ত পরিণতি এসে দাঁড়ায় হচ্ছে রাজনীতির মধ্যে এসে দাঁড়ায়। আর রাজনীতি না নিষিদ্ধ না, সেটা হচ্ছে যে ক্যাম্পাসে ঝামেলা করতে পারে। আমি ফেসবুকে একটা পোস্ট করলাম কোনো রাজনৈতিক দলকে নিয়ে, এখন আমার ক্যাম্পাসে গভর্নিং বডি থেকে শুরু করে বোর্ড অফ ট্রাস্টিস থেকে শুরু করে টিচারদের যে অ্যাসোসিয়েশন আছে এদের মধ্যে রাজনৈতিক দলের কেউ যদি থাকে, তাকে হয়তো বা তার আওয়ামী লীগের বড় কোনো কমেন্ট বা রাজনৈতিক দলের বড় কোনো কমেন্ট থেকে বলে দিল, সেটা এখনও হতে পারে, বিএনপির শাসন আমলে হতে পারে, বলে দিল এটা আমাদের এই ছেলে আমাদের এগেনস্টে পোস্ট করতেছে, সে তো তোমাদের ক্যাম্পাসের স্টুডেন্ট বা তোমাদের ইউনিভার্সিটির স্টুডেন্ট, তোমরা কোনো অ্যাকশন নিচ্ছে না কেন? সে হয়তো বা তখন আমাকে ডেকে জাগাতে পারে, আমাকে ডেকে এক ধরনের কনফ্রন্ট করতে পারে। বিষয়গুলো এরকম ছিল। তো এই জিনিসগুলো তো আসলে একজন অ্যাক্টিভিস্ট হিসেবে এটা তো সহ্য করতেই হবে। এটা আমরা আসলে আমি তো জেনেই তো এই জিনিসগুলো পোস্টগুলো করতেছি, আমি লিখতেছি, আমার অনলাইনে লিখছি, বা কোনো একটা প্রোগ্রাম হলে বা কোনো একটা বিষয় নিয়ে কথা হলে সেটা নিয়ে রাস্তায় নামছি। আর তার থেকেও বড় বিষয় 2018 সালে যেই বিভীষিকা দেখে আসছি, এরপরে আসলে থামানোর আর কিছু নাই। আর তার থেকেও বড় বিষয় হলো যে আমি ক্যাম্পাসের মধ্যে যখন আমার একটা প্লাস পয়েন্ট ছিল যে আমি কোনো রাজনৈতিক দলের ছত্রছায়া ছিলাম না বা কারো ইনফ্লুয়েন্সেও ছিলাম না। তো সেই জায়গা থেকে আমার একটা সেফগার্ড ছিল যে আমি ক্যাম্পাসের জায়গা থেকে আমি তো ক্যাম্পাসের কোনো হার্ম করছি না বা কোনো পলিটিক্যাল পার্টি হয়ে ক্যাম্পাসের মধ্যে কোনো প্রচারণা চালাচ্ছি না, একটা বিষয় ছিল। আর তার থেকেও বড় বিষয় হচ্ছে আমি আমার জায়গা থেকে ওই যে বললাম 2013 যখন স্টার্ট হয়েছিল, তো ওই সময় থেকেই এই জিনিসগুলো আর আমাকে টাচ করছিল না। বিভিন্ন সময় পুলিশ ফোন দিয়ে হুমকি টুমকি দেওয়া বা সাইবার মামলা দিবে, হ্যারাসমেন্ট দিবে। ইভেন আমি আমার ধর্ষণের ইস্যু নিয়ে একটা আমাদের প্রোগ্রাম হয়েছিল নর্থ সাউথের বাহিরে, ওই বিষয় নিয়ে কথা বললেও আমার ইউনিভার্সিটি থেকে আমাকে তখন শোকজ দেওয়া হয়েছিল, প্রক্টর আমাকে ফোন করে শোকজ দিয়েছিল। তো এই বিষয়গুলো তো আমি অ্যাজ আ অ্যাক্টিভিস্ট হিসেবে আমাদের চিরাচরিত একটা স্বভাব হয়ে গিয়েছিল যে এটা একদম আমাদের সাথে এটা অ্যাডাপ্টেশন করে দিতে হবে। কিছুদিন আগে আমরা দেখেছি যে শ্রীলঙ্কায় গণঅভ্যুত্থানের সাথে যুক্ত 12 জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। আমাদের দেশের বিপ্লবীদেরকে একসময় এমন দিন আসতে পারে, এরকমটা কি আশঙ্কা করছেন? আসতে পারে। অলরেডি তো কথোপকথন হচ্ছে। গতদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একজনকে দেশের বাইরে যেতে যাচ্ছিল, সে যে কারণেই যাক, ইন্ডিয়া দিয়ে তার হচ্ছে ভিএফএস সেন্টারে তার ছবি প্রকাশ করা, সেটা নিয়ে হুলস্থুল লাগিয়ে দেওয়া, পরবর্তী তাকে নিয়ে আবার কনফ্রন্ট করা, তাকে জিজ্ঞাসাবাদ করা, এটা তো স্পষ্টভাবে এটার ইঙ্গিত তো দিচ্ছেই যে আমাদের পরবর্তীতে খারাপ সময় আসছে। ইভেন আমার কিছু বলেছে, যে ফ্রেন্ডরাও বলেছে, এবং যারা বর্তমানে গভর্নমেন্টের জায়গা থেকে যারা আছে আমাদের পরিচিত, তাদের অবস্থান থেকে তারাও বলছে যে অনেকের বিরুদ্ধে দুদকে মামলা করবে। তো কথা হচ্ছে যে কেউ দুর্নীতি করলে সে আন্দোলন করুক বা না করুক সেটা ডিফারেন্ট কেস, সেই বিষয়ে কথা বলা যায়। কিন্তু তাকে হয়রানি করার জন্য যদি আমি কোনো বিষয় যদি হয়রানি করতে চাই রাষ্ট্রযন্ত্রের জায়গা থেকে, তাহলে তো আওয়ামী লীগও তো বিভিন্নভাবে মানুষকে সিস্টেমেটিক টর্চার করেছে। এটা তো ফ্যাসিস্ট সরকারের বৈশিষ্ট্যই তো এটা, যে তাদের ট্রেন্ডেতে এরকম থাকে সবসময়। আর আসলে কথা হচ্ছে যে শাস্তি বা আমি যদি বলি যে ফাঁসির দিকে ধাবিত হচ্ছে বিপ্লবীরা, এই কথাটা যদি আমি এভাবে বলি, তাহলে আসলে কিভাবে আসে, মানে আমি কোন বিষয়ে কোন বেসিস আমি তাদেরকে এই দিকে নিয়ে যাচ্ছি বা এই পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করছি। মূলত এখানে বিষয় হচ্ছে যে
আমাদের যে সংবিধান, এই সংবিধানে যে কিছু ধারা আছে, এই ধারাগুলোতে 46তম ধারা, তারপর হচ্ছে পুলিশি আইন যেগুলো আছে, রায়ট ড্রিল যেগুলো আছে, এগুলোতে স্পষ্টভাবে এই সংবিধান তো এই জন্যই বাতিল করা জরুরি যে পুলিশ যে কাজগুলো জুলাইয়ের সময় করেছে, 2018 সময় করেছে, 15 সময় করেছে, প্রিভিয়াস ফ্যাসিস্ট রেজিমের সময় যেটা করেছে, এটাকে আমি শুধু প্রিভিয়াস ফ্যাসিস্ট তো বললে হবে না, এটা আমাদের সংবিধানে এই জিনিসটা এভাবেই উল্লেখ করা আছে যে আমি যদি দেখি 50-60 জন মিলে বা একটা রায়ট করার মতো অবস্থান হচ্ছে, আমি কিন্তু চাইলে আরেকজন ব্যক্তিকে, সিভিলিয়ান একজন ব্যক্তিকে, তাকে হেলমেট পরিয়ে আমি আমার সাথে এসে তাকে ফায়ার করার অর্ডার দিতে পারবো, জাস্ট টু কন্ট্রোল দ্য রায়ট। এটা আমি করতে পারবো, এটা আমার সংবিধান এই লিগালাইজেশন আমাকে দিচ্ছে। এই কথার জন্যই তো এখন আমি যদি বলি তাহলে পুলিশও তো ফায়ার করলো, স্টুডেন্টও মরলো, আবার আমি এখন যদি পুলিশের এগেনস্টে কেস করতে চাই বা মামলা করতে চাই, তাই সেখানেও বলা হচ্ছে যে না, এটা তো সাংবিধানিক রায় অনুযায়ী তো ঠিক আছে যে তোমরা আন্দোলন করতে দাঁড়িয়েছো বা একটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করতে দাঁড়িয়েছো, সে হয়তো ব্যাখ্যা করে বলতে পারে যে সেখানে তো দায়মুক্তির ব্যবস্থা আছে তার জন্য। তাহলে আমার জন্য কি দায়মুক্তির ব্যবস্থা, যেটা আমি হচ্ছে জুলাই গণভোটের কথা যেটা বলা হলো, বা যেটাকে আমাদের এই যে গণরায়ের কথা বলা হচ্ছে সেই জায়গা থেকে। তো এখন সাংবিধানিক জায়গা থেকে তো আসলে ওভাবে চিন্তা করতে গেলে ওই সংবিধান তো আমরা রিভিউড করেছি, এটাকে তো আমরা বাতিল করেছি সবাই। তো সেই জায়গা থেকে বললে তো আমরা সবাই এখন রাষ্ট্রদ্রোহী, কারণ আমরা তো সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী গভর্নমেন্ট চেঞ্জের বা গভর্নমেন্ট পতনের একমাত্র ওয়েকে নির্বাচন, গণতান্ত্রিক উপায়ে নির্বাচন দিয়ে আমি পরবর্তী গভর্নমেন্টের কাছে যেতে পারবো, এছাড়া তো আদার্স কোনো ওয়ে নেই। আর অন্যথায় যেটাই আমি করবো সেটাই আমার সাথে কি রাষ্ট্রদ্রোহিতার সামিল হবে। সেই রাষ্ট্রদ্রোহিতার সামিল যদি হয় তাহলে যারা আমরা এই আন্দোলনের মধ্যে ছিলাম সবাই আমরা রাষ্ট্রদ্রোহী। রাষ্ট্রদ্রোহিতার সর্বনিম্ন শাস্তি তো মৃত্যুদণ্ড হতে পারে, এখন বলা হয়েছে যেভাবে। এখন নেপালে বলি বা শ্রীলঙ্কায় বলি বা যেখানেই বলি, অনেক জায়গায় দেখছি যে মৃত্যুদণ্ডের আদেশ আসছে, রায় আসছে। এখন এইটা তো আমাদের ফ্যাসিস্ট সিস্টেমটাই তো এরকম। এইটা যদি ব্রেকডাউন না আমি করতে পারি, এটা যদি আমি এটাতে আমি নিয়ে না যেতে পারি, তাহলে তো আলটিমেটলি আমি কি বলবো, তাহলে এই 24শে জুলাই গণঅভ্যুত্থান দিয়ে তাহলে যেটা হয়েছে, এটা একজনের কাছ থেকে ক্ষমতা আমি আরেকজনের হাতে হস্তান্তর করে দিলাম। এতদিন যাবত যে চাচ্ছিল যে অপোজিশন পার্টির হাতে আমি ক্ষমতা হস্তান্তর করলাম, আওয়ামী লীগের অপোজিশন পার্টি বিএনপি ছিল, তার হাতে আমি হস্তান্তর করে দিলাম। এটার জন্য 24শে জুলাই গণঅভ্যুত্থান আমরা করলাম। বিষয়টা তো এরকম দাঁড়াচ্ছে, আসলে তো কখনো এরকম ছিল না। তো এই জায়গা থেকে ফাঁসির রায়, ফাঁসির দিকে আমরা এগিয়ে যাচ্ছি, এটা তো আমাদের কাছে, এটা আমাদের একেবারে, এটা কি বলবো, খাতায় কলমে তো এটা লেখাই যে সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো এটা তো আলটিমেটলি অন্য কোনোভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। আপনি তো জুলাই গণঅভ্যুত্থানের একজন অন্যতম স্টেক হোল্ডার ছিলেন, সেখান থেকে আপনাকে আমরা প্রশ্ন করতে চাই যে জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল সেটা কি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে? এটা আসলে একেবারে হ্যাঁ অথবা নাতে উত্তর দেওয়া যায় না। গণঅভ্যুত্থানের অনেকগুলো বিষয়ের মধ্যে গণঅভ্যুত্থান হয়তো একটা গভর্নমেন্টকে পতন করানোর জন্য, এটা হচ্ছে একেবারে প্রাইম কনসার্ন, কিন্তু প্রাইম অবজেক্ট এটাই, যেটা আমরা ইনিশিয়াল স্টেজেই আমরা অ্যাচিভ করে ফেলছি। এর পরবর্তীতে যে বিষয়গুলো ছিল, যে এরপরে উপলব্ধি কী থাকে যে আর পরবর্তীতে যাতে আর একটা এরকম গভর্নমেন্ট না আসে, আর একটা স্বৈরাচার গভর্নমেন্ট না আসে, এবং এই গভর্নমেন্ট যেই অপকর্মগুলো করে গেছে সেটার বিচার, এবং সেই সাথে হচ্ছে এই রাষ্ট্রযন্ত্র যে আমলাতান্ত্রিক জটিলতা থেকে শুরু করে যে জন্য একটা গভর্নমেন্ট ফ্যাসিস্ট হয়ে ওঠে, আমাদের আমলাতন্ত্র যেভাবে যে কোনো একটা গভর্নমেন্টকে যেভাবে ফ্যাসিস্ট হিসেবে অধিষ্ঠিত করে, এই বিষয়গুলো যাতে না করি সেই জিনিসগুলো আমাদের সংশোধন করা দরকার। সেটার জন্য তাৎক্ষণিকভাবে একটা অন্তর্বর্তীকালীন সরকার দরকার ছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তো সেই জায়গায় ফেইল হয়েছে পুরোপুরি জায়গায়। কারণ তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে ক্ষমতা ছাড়ার সাথে সাথে আমাদের জ্বালানি উপদেষ্টা ফজল কবির স্যার বলছেন যে আমলা আমাদেরকে কাজ করতে দেয় নাই। আসিফ মাহমুদ ক্ষমতায় থাকা অবস্থায় সে বলছে নূরের উপর যখন হামলা হয়, সেনাবাহিনী যখন তার হামলা করে, তখন তাকে বলা হয় যে আমি তীব্র নিন্দা জানাচ্ছি, আমি সরাসরি মন্ত্রী পদমর্যাদার একজন উপদেষ্টা হয়ে আমি নিন্দা জানাচ্ছি, আমি কোনো কাজ করতে পারছি না, তাও আবার গণঅভ্যুত্থানের একজন সরকার। তাহলে অভ্যুত্থানের কি বাস্তবায়ন হলো? তাহলে আমি তো অভ্যুত্থান করলামই তো এটা ব্রেক করার জন্য, এবং এটা আরও এই জিনিসগুলো যাতে না হয় সেজন্যই তো আমি ইন্টারিম গভর্নমেন্ট গঠন করলাম। তো সেটা আমি করতে পারিনি। তৃতীয়ত সেটি হলো যে আমার সংস্কারের ক্ষেত্রে আমি এমন কোনো আশাবাঞ্জক কিছু আমি দেখাতে পারিনি যেটার জন্য আমি বলতে পারবো যে আমার সংস্কার এই জায়গাগুলোতে আমি সংস্কার করেছি, এবং সেগুলো আমি মজবুতও করতে পারিনি। সাংবিধানিক ধারা অনুযায়ী সংবিধানের কোন বিষয় দিয়ে আমি এই জিনিসগুলোকে ব্যাখ্যা করব, সেটা কি এই এক্সিস্টিং সংবিধানে ব্যাখ্যা করবে নাকি নতুন সংবিধানে ব্যাখ্যা করবে, এই যে একটা প্যারাডক্সের মধ্যে ঢুকিয়ে দিয়ে গিয়েছে, এটাতে স্পষ্টভাবে প্রমাণ করে আসলে এই গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট আসলে ফাংশন করতে পারেনি, এবং আমাদের আকাঙ্ক্ষাগুলো আসলে বাস্তবায়িত হয় নাই। তার থেকেও বড় বিষয় হচ্ছে যে সব থেকে যে জিনিসটা দরকার ছিল যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট, আমি একেবারে ডিরেক্ট কানেকশন যেটা বলি, যে ডিরেক্ট আমার সাথে যে ফাইটটা হয়, যে সেটি হলো যে আমার নির্বাচন,
নির্বাচন প্রক্রিয়াটা কি আসলে ফ্রি ফেয়ার অ্যান্ড ইলেকশন কি হয়েছে? আর সবাই তো বলছে এই জায়গাতে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। কিছুদিন আগে দেখেছিলাম আপনি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন যে এই নির্বাচন আসলে সমঝোতার মাধ্যমে বা সিলেকশনের মাধ্যমে হয়েছে এবং এই সমঝোতার সাথে যারা যারা জড়িত আপনি তাদের প্রত্যেককে আখ্যায়িত করেছেন যে তাদের প্রত্যেককেই পরবর্তীতে ভুগতে হবে। তো এইটা আসলে আপনি কিসের ভিত্তিতে বলেছেন? জাস্ট লোকমুখে গুঞ্জনের ভিত্তিতে, নাকি এর আসলে কোনো কনক্রিট প্রমাণ ছিল? এবং সাথে সম্পূরক একটু প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে এই সিলেকশনের সাথে এবং এই সমঝোতার সাথে কারা কারা জড়িত বলে আপনি মনে করছেন? সব জিনিসের প্রমাণ তো আসলে আমি ডিরেক্ট তো আসলে প্রুফ দেওয়ার তো সম্ভব না। ডিরেক্ট প্রুফ দেওয়ার জন্য একটু সময় আমাদের ক্ষেপণ করতে হবে, কিছুটা সময় হলো নিতে হবে, তাহলে হয়তো বা ডিরেক্ট প্রুফ আমাদের হাতে চলে আসবে। অ্যাজাম্পশন ছিল আর সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স ছিল, সেই জায়গা থেকে আমি বলছি। প্রথম বিষয় হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনি দেখবেন যে সরকারের মহল থেকে শুরু করে তিনজন উপদেষ্টা থেকে শুরু করে পরবর্তীতে গভর্নমেন্টের বিভিন্ন পজিশনে যাদেরকে স্টুডেন্ট থেকে যাদেরকে দেওয়া হয়েছে, যেহেতু একটা গণঅভ্যুত্থান এবং এটা গণঅভ্যুত্থানের মেইন স্টেক হোল্ডার বা নেতৃত্বে ছিল সব শিক্ষার্থীদের জায়গা থেকে তাদেরকে হায়েস্ট প্রায়োরিটি দিয়ে বিভিন্ন পজিশনে দেওয়া হয়েছে। এবং আপনি খেয়াল করে দেখবেন সেই পজিশনটা সব একটা চিটাগং বেল্টের বা চিটাগং ওই জেলা, ওই অঞ্চলের উপজেলার ওই একটা নির্দিষ্ট জায়গা থেকে সবাইকে, চিটাগং নোয়াখালী এই একটা নির্দিষ্ট জায়গা থেকে সবাইকে নেওয়া হয়েছে। তখন একটা গুঞ্জন উঠেছিল যে উপদেশটা আবার নতুন করে নেওয়া হবে এবং সেখানে উত্তরবঙ্গ থেকে নেওয়া হবে। হান্নান মাসুদ এবং হাসনাত আবদুল্লাহ দুজনই তাদের জায়গা থেকে, এদের দুটো সিট আমাদের জন্য ধরা ছিল। আমি এনসিপির কেউ না, বা আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমি সমন্বয়ক পজিশনের পরে আমি অন্য কোথাও কোনো অ্যাক্টিভিটি বলতে আমি বুঝাচ্ছি যে কোনো পজিশনে আমি যাইনি। শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বা সাবেক সমন্বয়ক, এটাই ছিল আমার একমাত্র পরিচয়। পরবর্তী যে এতগুলো কমিটি হলো এবং এই কমিটিগুলোর যেই নির্বাচন বা যেই ইসের মাধ্যমে হলো, কাউন্সিলের মাধ্যমে হলো, সেগুলোতে পর্যন্ত আমি পার্টিসিপেট করিনি, কাউকে আমি ভোটও করিনি বা সিলেক্টও করিনি। তো আমি এই কথাগুলো এই জন্য আমি এটা ক্লিয়ার করে নিলাম যে আমি অ্যাজ এ নিউট্রাল গ্রাউন্ড থেকে আমি বলছি যেটা আমি দেখেছি যে সেই সময় এদের দুইজনের, হান্নান মাসুদ এবং হাসনাত আবদুল্লাহ, এই দুজন ব্যক্তির সিটগুলো আমাদের কাছে একেবারে আমরা এটা কনফার্ম এবং এটা একদম আমাদের জন্য রিজিট ছিল যে এই জায়গাগুলোতে আমরা হারবো না। কিন্তু বাকি যে জায়গা থেকে যে উত্তরবঙ্গ থেকে একজন আসবে, উত্তরবঙ্গ থেকে একজনকে দিতে হবে, নাহলে এটা ব্যালেন্স হবে না। প্রত্যেকবার নিজেদের মধ্যে এক ধরনের চাপা ক্ষোভ জমা হয়েছে এবং এটা নিয়ে বেশ কয়েকবার নিজেদের মধ্যে বিদ্রোহ হয়েছে। এনসিপি বলি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিও যখন হয়েছে, ইভেন উপদেষ্টা পরিষদও যখন গঠিত হয়েছে, একই অবস্থা হয়েছিল। তো সেই জায়গা থেকে সার্জিস অথবা আক্তার, এই দুজনের মধ্যে থেকে একজনকে দিতে হবে। তো এই দুজনের জায়গা থেকে সত্যি সত্যি একজনকে আমরা পেয়েছি। সেটা সার্জিসকে দেওয়া হয়নি, সার্জিস আলমকে দেওয়া হয়নি, আক্তারকে দেওয়া হয়েছে। যদিও সার্জিস অনেক বিতর্কিত বিভিন্ন বিষয়ের কারণে, তার প্রিভিয়াস ছাত্রলীগের ব্যাকগ্রাউন্ডের কারণে হোক, যে কোনোভাবেই হোক, সে বিতর্কিত। এখানে আক্তারকে দেওয়া হয়েছে, যেটা আমরা কোনোভাবে আশা করি নাই যে রংপুরের জায়গা থেকে হয়তো আক্তার জিতার কথা ছিল না। তৃতীয়ত যে বিষয়টি আমি বলবো সেটি হচ্ছে যে আমি বসুন্ধরা এরিয়াতে থাকি। আমি আমার জায়গা থেকে আমার মনে হয় না এম এ কাইয়ুম সাহেবকে, নাহিদ ইসলাম এম এ কাইয়ুম সাহেবকে হারিয়ে সে একজন এমপি হবেন, এটা আমার কখনোই আমার ইসের মধ্যে ছিল না, ডিকশনারির মধ্যে ছিল না। এবং একটা ট্রানজিশন পিরিয়ড গিয়েছিল, হঠাৎ করে ভোটের রেজাল্ট সব বদলে যাচ্ছিল এই ট্রানজিশন পিরিয়ডটার পরে। এর আগ মুহূর্ত পর্যন্ত নাহিদ তার আসনগুলোতে এবং তার নিজের এরিয়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তার ভোটের ব্যবধানে সে হেরে যাচ্ছিল বেশ কিছু জায়গায়। তো সেই জায়গা থেকে হট করে পরবর্তীতে একটা ইন্টারভেল মনে হচ্ছিল, একটা ইন্টারভেল গেল। এই ইন্টারভেল পর্যন্ত সব কিছু ঠিক ছিল, এরপরে সব মানে একদম ড্রাস্টিক্যালি সব জিনিস চেঞ্জ হতে শুরু করলো। নাসিরউদ্দিন পাটোয়ারি স্পষ্টভাবে যেটার কথা ছিল তাকে হারিয়ে দেওয়া হয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। পরবর্তীতে আমি এটাও বলবো, শফিকুর রহমান সাহেব আমিরে জামাত, উনি ওনার নিজের কেন্দ্রেই হেরেছেন। পরবর্তীতে উনি ওই ইন্টারভেলটা ক্রস করার পর সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছিল। বিএনপির যে আসনগুলোতে জেতার কথা ছিল, এম এ কাইয়ুম সাহেবের আসনে উনি হেরে গেলেন। ইভেন এমনও তো ছিল যে যেই তিনটা কেন্দ্রে ভোটগুলো গণনা করা হয় না, সেই তিনটা কেন্দ্রে আমরা আগেই রেজাল্ট দিয়ে দিয়েছি, নাহিদ ইসলাম জিতে গিয়েছে। এই জায়গা থেকে আমার এখানে স্পষ্টভাবে এখানে আমার ডাউট আছে। ডাউটটা হচ্ছে আমি এই জায়গায় এটা আমি জোরালো করছি যে আমার সপক্ষে আমি যুক্তি দিচ্ছি যে এখানে আমি স্পষ্টতই আমি বলবো যে এখানে নাহিদ ইসলামের জিতার কথা না, এখানে এম এ কাইয়ুমকে জিতিয়ে দেওয়া মানে নাহিদ ইসলামকে জিতিয়ে দেওয়া হয়েছে। একইভাবে নাসিরউদ্দিন পাটোয়ারি হারার কথা না, তাকে হারিয়ে দেওয়া হয়েছে। এরকম বেশ কয়েকটি জায়গায়। এবং আমি নির্বাচনের মিনিমাম 2 মাস আগে আমি বলেছি আইদার নির্বাচন হবে না, অথবা যদি হয় তাহলে জামাত বা তাদের জোট সর্বোচ্চ গেলে 70 থেকে 80টা সিট পাবে এবং 75টা সিট, এবং সেটাই হয়েছে। এটা নিয়ে তাহলে তো এই জায়গা থেকে ইঞ্জিনিয়ারিংটা তাহলে করা হলো কেন? আমার কাছে স্পষ্টভাবে এটা এরকমই মনে হচ্ছে যে 3 দলের, জামাত, এনসিপি এবং বিএনপি, 3 জনের নেগোসিয়েশনে, 3 জনের সরাসরি ডিরেক্ট ইনডিরেক্ট যেভাবেই বলি
উইথ দ্য হেল্প অফ আমাদের চিফ অ্যাডভাইজার যিনি আছেন, অ্যাডভাইজারের সরাসরি হস্তক্ষেপে এই সিলেকশনটা করা হয়েছে। এবং এটা সাময়িক সময়ের জন্য তাদের একটা ট্যাকটিক্স, জামাতের লাইফে তারা সর্বোচ্চ 19টা আসন পেয়েছে, তাদের সাথে এনসিপির জোট করাটা একদিক থেকে আন্তর্জাতিক মহলের জন্য অনেক বড় একটা বিষয়, অনেক বড় একটা ভালো একটা পজিটিভ একটা ইম্প্যাক্ট রাখবে। এই জন্য যে জামাতকে বা জামাত যদি প্রধান বিরোধী দল হিসেবে আসে, তাহলে সেক্ষেত্রে এটা আওয়ামী লীগ থেকে শুরু করে বাইরের যারা আছে তারা এটাকে একটা ফান্ডামেন্টালিস্ট রাইজিং হিসেবে দেখাতে পারে। সেক্ষেত্রে এনসিপি যদি তাদের সাথে অ্যাটাচ থাকে, এই জিনিসটা বহির্বিশ্বে খুব একটা তারা ওইভাবে রিপ্রেজেন্ট করার মতো কোনো থাকবে না। তো এই জায়গা থেকে স্পষ্টভাবে যে এই ইঞ্জিনিয়ারিংটা করে আমার মনে হয় তারা তাদের নিজেদের পলিটিক্যাল পার্টি নিজেদের স্বার্থে একটা সাময়িকভাবে একটা ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থানে পৌঁছাতে পেরেছে, কিন্তু যেটা আসলে জন আকাঙ্ক্ষাকে সম্পূর্ণভাবে ব্যর্থ করেছে আমার কাছে মনে হয়েছে। আর এই নিউজগুলো তো বেশ কয়েকবার আসছে যে জনগণ হচ্ছে ব্যালটে রায় দিয়েছে, জনগণ ব্যালটে জবাবটা দিয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে তাদের অবস্থানে জনগণের সবাইকে সম্পৃক্ত করতে পারে না অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে অনেক কাজ করা যেত। কিছু মুখরোচক, শুনতে খুব ভালো লাগে, শুনতে খুব দৃষ্টিনন্দন কিছু কাজ, কিছু জিনিস দেখিয়ে কিছু চমৎকার প্রেজেন্টেশন দিয়ে বাইরে থেকে একজনকে ভাড়া করে এনে প্রেজেন্টেশন দেওয়ানো, মনে হচ্ছে যে লাইফে কেউ আর কখনো প্রেজেন্টেশন দেয় না, ইংলিশে কেউ প্রেজেন্টেশন দিতেও পারে না, এরকম কিছু মুখরোচক জিনিস, মানে আই প্লিজিং জিনিস আমি দেখালাম জনগণের সামনে একটা সার্কাসের মতো। এইটা দিয়ে আসলে সংস্কার কখনো সম্ভব না, এবং এটা দিয়ে বোঝা যায় যে আমি আসলে সংস্কারের নামে একটা ভেলকি দেখাতে আসছি, এবং আমার উদ্দেশ্য অন্য কিছু ছিল যেটা আমি অ্যাচিভ করতে আসছি এবং অ্যাচিভ করে নিয়ে গিয়েছি। আমার কাছে সেটাই মনে হচ্ছিল। আচ্ছা, আমরা গুঞ্জন শুনতে পেয়েছি যে জুলাই গণঅভ্যুত্থানের একজন পরিচিত মুখ এবং সংসদ সদস্য পদপ্রার্থী যিনি ছিলেন সার্জিস আলম, তার সাথে আপনার বিরোধ ছিল। তো সেই গুঞ্জনটা কি সত্য? যদি বিরোধ থেকেও থাকে, সেই বিরোধের কারণটা কি ছিল? একটা বিরোধ, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের অবস্থান থেকে 1921 সালে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় আর 1992 সালে প্রতিষ্ঠিত দেশের প্রথম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তাদের জায়গা থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটি বা শুরু হয়েছে, যেখান থেকে প্রাইভেট ইউনিভার্সিটি শুরুতে কিন্তু একটা ক্ল্যাশ, মানে কে বাবা আর কে ছেলে এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে। তো এই ক্ল্যাশের মাত্রাটা আসলে পরবর্তী সময়ে যখন প্রাইভেট ইউনিভার্সিটি করা হয়েছে, এরপর থেকে যখন আস্তে আস্তে প্রাইভেট ইউনিভার্সিটি ধীরে ধীরে এখন র্যাঙ্কিংয়ে উপরে যাচ্ছে, ফ্ল্যাকচুয়েট হচ্ছে, একাডেমিক জায়গাতে যখন একাডেমিক বিষয়গুলোতে যখন পাল্লা হচ্ছে বা এক ধরনের কম্পিটিশন হচ্ছে প্রাইভেট পাবলিকের সাথে, বা কম্পিটিশন তৈরি করে ফেলছে, তো এটা তো আজকে নতুন না, এটা তো বহু আগে থেকেই। কিন্তু যখন একাডেমিক্যালি তারা সমান স্টেকে বা এক ধরনের কম্পিটিটিভ পজিশন থেকে যাচ্ছে, তখন এখন চলে আসছে নতুন আরও কিছু ডিমেনশন। এটার মধ্যে একটা হচ্ছে যে দেশের সার্বিক স্বার্থে কে কত বড় ভূমিকা রাখছে। সেই জায়গা থেকে অনেক বড় একটা ক্ল্যাশ রিসেন্ট যখন 2015, 2018, 2024 আওয়ামী লীগের শাসন আমলে যে মুভমেন্টগুলো হচ্ছে, সেখানে যখন বেসরকারি বিশ্ববিদ্যালয় পার্টিসিপেট করতে নামলো এবং তাদের পার্টিসিপেশনের কারণে ম্যাস কোনো পরিবর্তন হচ্ছে, তখন এটা ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিকের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। এটা একাডেমিক অ্যারেনার বাইরে সম্পূর্ণ একটা চ্যালেঞ্জ। একাডেমিক বিষয় তাদের মতো, তাদের গতিতে এখানে কম্পিটিশন চলছে, এখন এর বাইরে নতুন একটা ডিমেনশনে কম্পিটিশন হচ্ছে। তো এই জায়গা থেকে শুরু থেকে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়কে যে মাইনাস করা হচ্ছে, এটা কিন্তু সবাই বলছে, ইনক্লুডিং অ্যাক্টিভিস্ট থেকে শুরু করেছে সবাই, যে প্রাইভেট ইউনিভার্সিটি 24শে জুলাই গণঅভ্যুত্থানে, যদিও আমি সেই ক্ষেত্রে একমত না, 24শে জুলাই গণঅভ্যুত্থানে যারা 2018 দেখেছে, 18তে বিশাল বড় তাদের ভূমিকা ছিল, 24শে তো আরও অনেক বড় ভূমিকা, এবং লিটারেলি গণঅভ্যুত্থান সম্ভবই হতো না 24শে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের রিপ্রেজেন্টেশন ছাড়া। তো সেই জায়গা থেকে আসলে শুরু থেকেই তাদের সাথে আমাদের এক ধরনের আর্ট দৃষ্টি আমি লক্ষ্য করেছি। তো আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে কখনোই কোনো শিক্ষার্থী একেবারে, যদি আমি বলি ওই মেন্টালিটি না হয় বা আগে থেকে ওই ধরনের কোনো এনভায়রনমেন্টে না থাকে, কেউ অমুক ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার পিছনে এই স্লোগান দিতে যাবে না। এবং মোরলেস প্রাইভেট ইউনিভার্সিটির যারা প্রথম সারির প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং প্রথম 10টা বা 20টা প্রাইভেট ইউনিভার্সিটি এবং পরবর্তীগুলো কম বেশি সবাই ফাইন্যান্সিয়ালি সলভেন্ট, এই বিষয়ে কোনো দ্বিমত নাই। তো এই জায়গা থেকে আসলে তারা কাউকে যখন সাপোর্ট করে তখন মন থেকে সাপোর্ট করতে চায়, যে আমি অমুক ভাইয়ের সাথে গেলে আমি আজকে হলে থাকতে পারবো, বা 500 টাকার একটা নোট আমার কাছে আসবে, আমি আমার দুপুরের লাঞ্চটা হয়ে যাবে। এই ধরনের কোনো বিষয়ের মধ্যে তাদের ভোগার কোনো দরকার নাই আসলে। তো সেই জায়গা থেকে তারা চায় সম্পূর্ণভাবে যে একটা লেজুর ভিত্তিবিহীন ছাত্র রাজনীতি বা অ্যাক্টিভিজম করতে, যেটা 24শে জুলাই গণঅভ্যুত্থানের ছাত্ররা করে দেখিয়েছে। সমস্যাটা হচ্ছে যে পাবলিক ইউনিভার্সিটিতে যারা নেতৃত্বে ছিল, তাদের 5ই আগস্টের পরবর্তী সময়ে তাদের সাথে আমাদের
বিশাল বড় একটা দ্বন্দ্ব শুরু হয়ে যায় স্টেকের জায়গা থেকে, এবং আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে বেশ কিছু গ্রুপ দাঁড়িয়ে যায় যারা হচ্ছে আন্দোলনে হয়তো বা কিছু ভূমিকা রেখেছে, কিন্তু যারা একদম ফ্রন্টলাইন থেকে আমরা যারা নেতৃত্ব দিয়েছি তাদের অবস্থান থেকে তাদের সাথে আমাদের সেই অবস্থানে আসলে কোনো ধরনের কোনো কানেকশন ছিল না সেই অর্থে। আমি স্পেসিফিকলি জানতে চাচ্ছি যে এই যে আপনি বললেন যে পাবলিকে যারা নেতৃত্ব দিয়েছে তাদের অনেকের সাথে ক্ল্যাশ হয়, কিন্তু সার্জিস আলমের সাথেই কেন স্পেসিফিকলি আপনার ক্ল্যাশটা লেগেছে? শুধু সার্জিস আলম না, সার্জিস আলমের ক্ল্যাশটা আসলে ভিজিবল ছিল, আরও অনেকের ক্ল্যাশ ছিল। সার্জিস আলমের সাথে প্রথম কথা হচ্ছে আমি ছাত্রলীগ হিসেবেই আসলে নোটিফাই করতে আমি বেশি পছন্দ করব। তো সে আসলে জেনুইন ছাত্রলীগে ছিল, সে কখনো শিবিরের সাথে ছিল কিনা আমার এটা আইডিয়াও নাই, যদি থেকেও থাকে তার যে ধরনের কার্যক্রম বা কর্মকাণ্ড, ইভেন হাসনাত আবদুল্লাহর কথা আমি স্পষ্টভাবে বলবো যে 2018 সালে যখন কোটা সংস্কার এবং নিরাপদ সড়ক আন্দোলন হয় এবং শিক্ষার্থীদের উপর যখন ছাত্রলীগ হামলে পড়ে, তখন হাসনাত আবদুল্লাহ বেশ কিছু পোস্ট করেছিলেন 2 থেকে 3টা। সেই পোস্টের মধ্যে সরাসরি শেখ হাসিনাকে ইনায় বিনয় বা বিভিন্ন কারণেই হোক, সে হলে থাকার জন্যই হোক বা যেভাবেই হোক, শেখ হাসিনার পক্ষে এক ধরনের সমর্থন দিয়ে সে পোস্টগুলো করেছিল। এখন সেটা সে পরবর্তীতে বলতে পারে হলে হয়তো বা টিকে থাকার জন্য বা তার নিজেকে রক্ষা করার জন্য এই ধরনের কথাগুলো বলে, যেটাই বলুক সেটা কিন্তু সে করেছে, এটা কিন্তু অস্বীকার করার কোনো জো নেই প্রথমত। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটির কোনো শিক্ষার্থী কোনো বিষয় নিয়ে কথা বলতে গেলে, সেটা কারো উপকারের জন্য হোক বা কোনো বিষয় নিয়ে কথা বলতে গেলে, সাপোজ আমি যদি আজকে আপনার অবস্থান থেকে আপনি যদি আজকে কোনো ঝামেলায় পড়েন, এখন আমি যদি এটা নিয়ে কথা বলতে চাই কোথাও, সেখানে পাবলিকের কোনো ভাই ব্রাদার বা তার যদি হাসনাত বা সার্জিসের কোনো ভাই ব্রাদার যদি সেখানে থাকে, তার সাথে আমার কনফ্রন্ট হলে সে সেখানে গিয়ে দাঁড়িয়ে সেটা যতই অযৌক্তিক হোক সে তার পক্ষে সাপোর্ট দিবে। এই ধরনের বেশ কিছু ঘটনা ঘটেছে। যেমন একজনের আমাদের কাছের এক ফ্রেন্ড, ছোট ভাই বলবো, তার এক আত্মীয়র বিষয় নিয়ে আমাদের কথা হচ্ছিল। আমরা একটা সরকারি প্রতিষ্ঠান, অর্থাৎ খাদ্য অধিদপ্তরের যিনি ডিজি, ওনার কাছে আমরা গিয়েছিলাম সেই বিষয়ে। তো সে একের পর এক মানে প্রত্যেক দিন লিটারালি আমাদেরকে ঘুরাচ্ছিল, সে হ্যাঁ অথবা না কিছু বলছিল। ভিডিও আমরা দেখেছিলাম এবং সেটা ভাইরাল হয়েছিল এই নামে যে আপনি সচিবালয়ে গিয়ে বা খাদ্য অধিদপ্তরে গিয়ে তদবির করছেন, এরকম একটা ভিডিও ক্লিপ আমরা দেখেছিলাম, যেটা পরবর্তীতে আমাদের দৃষ্টিগোচর হয়। হ্যাঁ, আমি ওই বিষয়টাতে আমি বলছি আসলে তদবির বলতে আসলে কি বোঝানো হয়। আজকে যদি আমি থানায় কাউকে আটকে রাখা হয়েছে, বেআইনিভাবে হোক বা যে কোনোভাবেই হোক, তার কাছে টাকা দাবি করা হচ্ছে, এখন আমি ডিআইজিকে দিয়ে সাপোজ বা আইজিপিকে দিয়ে আমি বললাম যে আপনার এখানে এই ঘটনাটা হচ্ছে, আপনি কাইন্ডলি ফোন করে বলবেন, এটা এক ধরনের তদবির। আমি আজকে এই পডকাস্টে এসে বসছি, কেউ না কেউ আপনাকে রেফার করেছে, অন্য কেউ না কেউ বলেছে যে হয়তো বা ভাইকে নিয়ে আসো, উনি এই বিষয়গুলো নিয়ে জানেন বা কথা বলবেন, ওনাকে আনলে বেটার হয়, এটা এক ধরনের তদবির। এখন আমি এইটা দিয়ে কি আমি কোনো ধরনের কোনো ফায়দা নিচ্ছি কিনা বা ইললিগাল কোনো কাজ করছি কিনা, সেটা এক ধরনের ফ্যাক্ট করছে। ওইখানে যেই সিসিটিভি ফুটেজের কথা ওটা বলা হচ্ছে স্পষ্টভাবে, সার্জিসের এগেনস্টে তো ত্রাণের টাকা লুটের এক ধরনের অভিযোগ আছে। তো সেখানে তো আমি স্পষ্টভাবে এই ফুটেজ দিয়ে তো প্রমাণ হয় না যে আমি কোনো চাঁদাবাজি করছি বা কোনো তদবির বা কাউকে গিয়ে আমি কোনো ধরনের করছি। এখানে সিম্পল একটা কজ ছিল, সেই কজটাকে সে বিভিন্নভাবে ফুলিয়ে ফাঁপিয়ে অন্য কোনো ইস্যুকে এটা দিয়ে সে নিজের আমার এগেনস্টে যে প্রতিদ্বন্দ্বিতামূলক যে আচরণ সেটা চরিতার্থ করলো, এটাই তো স্পষ্টভাবে প্রমাণিত হলো। তাহলে সে যদি কোনো এই ঘটনা যেদিন ঘটছে তার পরবর্তী 1.5 মাস পরে, আর এই সিসিটিভি ফুটেজ দিয়ে সে কাকে দিয়ে কার কাছে পাঠালো এবং পাঠিয়ে সে কী বুঝাতে চাইলো, সেটা আসলে আমার বোধগম্য নয়। আর এখানে সবথেকে বড় বিষয় হচ্ছে যে আমি আমার নিজের সহযোদ্ধার কোনো বিষয় আমি তাকে কনফ্রন্ট করা ছাড়া, তাকে জিজ্ঞাসাবাদ করা ছাড়া, যে এখানে আসলে কী ঘটনা ঘটেছে জানতে চাওয়া ছাড়া আমি কোনো একটা স্পেসিফিক জায়গায় আসলে তাকে কটূক্তি করে কোনো জিনিস বলে ফেললাম, এই বিষয়টি আসলে আমার কাছে মনে হয় যে কোনোভাবে লিডারশিপের কোনো কোয়ালিটির মধ্যে পড়ে না প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে এটা বরং আমি আমার নিজস্ব একটা বিদ্বেষ আমি কারোর উপর চাপিয়ে ধরার এই ধরনের মনোভাব আছে। এরকম আরও কিছু ঘটনা ঘটেছে, এটা তো শুধু আমার সাথেই না, আমার প্রাইভেট ইউনিভার্সিটির আরও অনেকের সাথে এই ধরনের ঘটনা ঘটেছে। এবং বিভিন্ন সময় তো আমি পাবলিক ইউনিভার্সিটির বা আরও যারা ছিল এখানে তাদের বিভিন্ন ইস্যু নিয়ে, ত্রাণের 9 কোটি টাকা, ডিপ স্টেটের $29 মিলিয়ন, আরও নানা বিষয় আছে, এগুলো নিয়ে বিভিন্ন কথা আছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের শ্রুতিও শোনা যায় যে এটা অমুক জায়গায় তমুককে সেল করে দেওয়া হয়েছে, এত কোটি টাকার বিনিময়ে অমুককে পদায়ন করা হয়েছে, এই ধরনের নানা বিষয় আছে। তো এই বিষয়গুলো আসলে এইভাবে উল্লেখ করে মূলত আমি মনে হয় যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতি যে ধরনের বিদ্বেষ, সেটার এক ধরনের মনোভাব আরও স্পষ্টভাবে প্রকাশ পেল, আমার কাছে সেটি মনে হচ্ছিল। একজন বিপ্লবী হিসেবে আপনার কি মনে হয়, বাংলাদেশে কি আওয়ামী লীগ আবার আগের রূপে ব্যাক করতে পারে? এই প্রশ্নটা আসলে নির্ভর করবে হচ্ছে যে আমরা কতটুকু আমাদের অবস্থান থেকে কতটুকু সংস্কার আমরা করতে পারলাম প্রথমত, আর তার থেকেও বড় বিষয় হচ্ছে এটা ব্যাক করবে কি করবে না সেটা নির্ভর করবে হচ্ছে আমাদের
আমরা নৈতিকভাবে কতটুকু স্ট্রং। অন্তর্বর্তীকালীন সরকারের সময় একাধিক আমি বিভিন্ন সময় মিনিস্ট্রি গিয়েছি। আমাদের একজন যুদ্ধহত মুক্তিযোদ্ধা ছিলেন, তার ছেলে আমাদের ক্যাম্পাসের জুনিয়র। তো তাকে নিয়ে আমার 4 থেকে 5 বার দুর্যোগ এবং ত্রাণ মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে ছিলেন ফারুক আজম স্যারের কথা বলছি, এবং উনি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। ওনার কাছে যাওয়া হয়েছে জাস্ট বিকজ উনি একজন মুক্তিযোদ্ধা এবং উনি কোনো রাজনৈতিক দলের কোরাম করতেন না। অর্থাৎ মুক্তিযুদ্ধ বিষয়ক দুইজন ছিলেন, একজন আকামা মোজাম্মেল হক অর্থাৎ আগে যিনি মুক্তিযুদ্ধ মন্ত্রী ছিলেন, এবং জাহাঙ্গীর কবির নানক। এই দুজন এই ওদের যে ওয়েলফেয়ার বা ট্রাস্ট বা বিভিন্ন যে অর্গানাইজেশনগুলো আছেন এগুলোর সাথে যুক্ত থাকতেন এবং দেখতেন। উনি এদের সাথে কখনো আপোষ করেননি। এই জন্য উনি ওনার যে প্রাপ্যটুকু ছিলেন, ওনাদের এক ধরনের বলা যায় কিছু একটা জায়গা দেওয়া হতো। ওই জায়গা মানে এটা হচ্ছে যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের জন্য বরাদ্দ ছিল যে একটা দোকান এবং হচ্ছে ছোট একটা জায়গা। তো সেই জায়গাটা ওনাকে বুঝিয়ে দিচ্ছিলেন। আমি এটা নিয়ে যখন যাচ্ছিলাম তখন আমি সেভারেল জায়গায় আমি বাধা পেয়েছি, এবং আমি দেখেছি এই বাধাগুলো দিচ্ছে আওয়ামী লীগের যারা টেকনোক্র্যাট, যারা সচিব যারা ছিলেন, যারা আওয়ামী লীগপন্থী এরা, এবং এদেরকে তখন পর্যন্ত কিভাবে মন্ত্রণালয় আসলে পদায়ন করে রাখা হয় এটা আসলে আমি কোনোভাবে বুঝতে পারি না। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে এদেরকে বিভিন্নভাবে যে এখানে বহাল তবিয়তে রাখা হয়েছে, এর বিনিময়ে এদের কাছ থেকে বিভিন্ন সময় অর্থ বা যেটা বিভিন্ন নানা ধরনের ফেভার তাদের কাছ থেকে নেওয়া হয়েছে, এবং এটা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে আসছে। বিভিন্ন অ্যাক্টিভিস্ট ইনফ্লুয়েন্সাররা তারা বিভিন্নভাবে এটা প্রমাণ সহ এভিডেন্স সহ অ্যাপ্রুভ করেছে বিভিন্ন জায়গায়, এবং হচ্ছে এটা সোশ্যাল মিডিয়াতে তারা পাবলিশ করেছে বিভিন্ন মিডিয়াতে পর্যন্ত, আবার ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়াতে পর্যন্ত এটা নিয়ে বিভিন্ন সময় আলোচনা ঝড় উঠেছে, কিন্তু তারপরে এদের এগেনস্টে কোনো ধরনের কোনো অ্যাকশন নেওয়া হয়নি। তো এই যে কার্যক্রমগুলো করে সাময়িক সময়ের জন্য হয়তো বা তারা লাভবান হতে পারবে, কিছু টাকা পয়সা বা কিছু সম্পত্তি হয়তো বা তারা সম্পদ তারা তৈরি করতে পারবে, কিন্তু এটা মানে বিগার স্কেলে চিন্তা করলে এটা আমাদের জন্য পরবর্তীতে ম্যাসিভ হারে একটা আমাদের জন্য অশনি সংকেত আসলে অপেক্ষা করছে। এবং এইটা যে যারা করছে তারা হয়তো বা দেশের বাইরে চলে যাবে। হাদি তো এটা নিয়ে কথা বলেছিলেন যে যারা এই ধরনের কার্যক্রমগুলো করে নিজেদের পকেট ভারী করেছে তারা তো দেশের বাইরে চলে যাবে, অন্য দেশে হয়তো বা পাড়ি জমাবে। কিন্তু যারা প্রকৃত বিপ্লব, যারা বিপ্লবটাকে ধরে রাখার চেষ্টা করেছে, তারা যে এই দেশে আছে তাদের জন্য তো এটা বিস্ফোরক হয়ে দাঁড়াবে। কারণ বিষয়টা হলো যে আমি একজন আওয়ামী লীগের একজনকে যদি আমার আশেপাশে রাখি এই সিচুয়েশনে, এখন আমি বলছি স্টিল নাও, সে হয়তো বা অতটা জোরালোভাবে কোনো ভূমিকা রাখতে পারবে না। সে যদি কোনো পাওয়ারফুল বা মন্ত্রী পরিষদের কেউ হয়ে থাকে বা সচিবের কেউ হয়ে থাকে, সে ভয়ে আমি যে কাজটা করব, যেটা বলবো সে সেটা করবে। এবং এই কাজগুলো আমাদের উপদেষ্টা মণ্ডলীর অনেকে করিয়েছে, উপদেষ্টা পরিষদের অনেকেই কাজগুলো করিয়েছে তাদেরকে দিয়ে। তাদেরকে এখানে রেখে দিয়েছি, এর বিনিময়ে আমাকে ফেভার দিবা এবং তুমিও চুপ থাকো, আমিও চুপ থাকবো, কোনো সমস্যা নেই। এই যে নেগোসিয়েশনের সব জায়গায় যে করতে গিয়ে যে আমার বিপ্লবকে আমি কক্ষিগত করেছি, অভ্যুত্থানটাকে পরিপূর্ণ বিপ্লবে আমি রূপ দিতে পারি নাই, এটার জন্য আওয়ামী লীগ ব্যাক করবে, এবং এটার জন্য আমাদের সবার জন্য অশনি সংকেত অপেক্ষা করছে আসলে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশের নাম পরিবর্তন করে আবার যে আগের নামে ছিল বিডিআরে ফেরত নিয়েছেন আর কি। তো আমরা জানি যে আপনি অর্থাৎ আয়াতুল্লাহ বেহেশতি আপনি বিডিআর বিদ্রোহ নিয়ে কাজ করেছিলেন। তো সেই জায়গা থেকে এখন আবার সেই নামটা বর্ডার গার্ড বাংলাদেশ থেকে আবার বিডিআরে ফেরত যাচ্ছে, এই অনুভূতিটা আপনার কেমন লাগছে? পাশাপাশি আরেকটি প্রশ্ন করতে চাই, বিডিআর বিদ্রোহের যেই হত্যাকাণ্ডটা ছিল সেটা নিয়ে তো আপনি কাজ করেছেন, কিন্তু সেটার বিচার এখনো পর্যন্ত সমাপ্ত হয়নি। আপনার কি মনে হয় যে এই সরকারের অধীনে বিডিআর বিদ্রোহের যে হত্যাকাণ্ডটা ছিল সেই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার পরিবারগুলো পাবে? আমি আসলে সেকেন্ড কোশ্চেন থেকে স্টার্ট করতে যাচ্ছি। মূলত বিডিআর হত্যাকাণ্ড, আমি আসলে বিদ্রোহ বলবো না, এটা একটা হত্যাকাণ্ড ছিল। বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে কিন্তু আসলে বিডিআর এবং বাংলাদেশ আর্মি দুটোই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং বিডিআর যারা অফিসার যারা ছিলেন তারা কিন্তু আর্মি থেকে আসে মূলত। তো সেই জায়গা থেকে 57 জন অফিসার বা 72 জন সদস্য সহ সব কিছু মিলিয়ে 72 জনের কথা উল্লেখ করা হয়। তো এই পুরো ভুক্তভোগীর জায়গায় আমার মনে হয় সব থেকে বেশি সিম্প্যাথেটিক হওয়া জরুরি হচ্ছে আমাদের বর্তমান সরকারের জন্য, এবং এটা তাদের জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জটা মোকাবিলা করলে আমার মনে হয় সে সারা বাংলাদেশের মানুষের 20 কোটি মানুষ, 18 কোটি মানুষের সে মন জয় করে নিতে পারবে। এটা এই জন্য আমি বললাম, জনাব তারেক রহমান ওনার বাবাও কিন্তু একজন আর্মি অফিসার ছিলেন, এবং উনি একজন সফল রাষ্ট্রপতি হিসেবে আমরা উল্লেখ করি সবসময়। তো উইথ অল ডিউ রেসপেক্ট, ওনার জন্য এটা সব থেকে বেশি আমার মনে হয় জরুরি এই বিষয়টিকে আসলে আমি যেভাবেই বলি এটাকে এস্টাবলিশমেন্ট দেয়া, এবং এই বিচারটা সুবিচার নিশ্চিত করা। শুধু নিশ্চিত করাই না, যারা বিডিআরের সেই সময় যারা এখন যাদের বয়স এখন পর্যন্ত রয়ে গিয়েছে, যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে, চাকরিতে আবার নতুন করে ফিরিয়ে আনা। আমি তো দেখেছি এদের সাথে আসলে যারা এখন পর্যন্ত বেঁচে আছেন
বা যাদের চাকরির বয়স আছে বা বিভিন্ন স্থানে বিভিন্ন অর্গানাইজেশনে চাকরি করছেন, এদের পারিবারিক লাইফটা অনেকটা আমি বলবো যে আসলে একটা জীবন্ত লাশের মতো। কজ এদের এমনও এরাভাবেও বলেছে আমাদেরকে কান্না করতে করতে, যখন বক্তব্য দিয়েছে বিভিন্ন জায়গায়, যে এরা কেউ বিয়ে করতে গেলে পর্যন্ত এদের সাথে এদেরকে কেউ বিয়ে করার জন্য পাত্রী পর্যন্ত খুঁজে পেত না, জাস্ট বিকজ তোমরা সবাই বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত, তোমরা আমাদের বাংলাদেশের সেনাবাহিনীকে হত্যা করেছো, সেনাবাহিনীর এই ড্রেসকে তোমরা কলঙ্কিত করেছো, তোমরা বিডিআর নামে একটা এলিট শ্রেণী তোমরা ছিল, একটা এলিট একটা ফোর্স তোমরা ছিল, যে ফোর্সের কাজ ছিল বাংলাদেশের বর্ডারকে রক্ষা করা, সেখানে তোমরা নিজেদের অফিসারদেরকে হত্যা করেছো এই ব্লেম দিয়ে। এবং যারা এখন পর্যন্ত, এখানে তো অনেক ধরনের বিষয় আছে। একটা হচ্ছে যে হত্যা মামলার যে হচ্ছে যাকে হত্যা করা হয়েছে, যার সামনে হত্যা করা হয়েছে, যে নিজে এই হত্যার সাক্ষী এবং এই সাক্ষী নিজে দিতে গিয়েছে, সে এই সাক্ষী যাতে না দেয় তাকে তো বিভিন্নভাবে হ্যারাস করাই হয়েছে, উল্টো তাকে কনভিক্ট করে তাকে জেলে পুরে রাখা হয়েছে। এবং অনেককে বিডিআরতে এরকম ছিল যে গামছা পেঁচিয়ে গলার মধ্যে তাদের কয়েকজনকে হত্যা করা হয়েছে, এরকম নিউজও আছে আমাদের কাছে। এবং শুধু এটি নয়, এখানে বিস্ফোরক মামলা ছিল, এবং সেই সময় যারা কেবলমাত্র ট্রেনিংয়ে ছিল, ঢাকার বাইরে ছিল, পিলখানার মধ্যেও ছিল না, তাদেরকেও চাকরিচ্যুত করা হয়েছে। এবং ওই একই সময়ে কর্নেল গুলজার থেকে শুরু করে মেজর শাকিল থেকে শুরু করে এরকম চৌকস যারা সেনা অফিসার, দেশপ্রেমিক যারা সেনা অফিসার ছিলেন, এদের সবাইকে বিভিন্ন জায়গা থেকে পোস্টিং দিয়ে সবাইকে এই পিলখানার মধ্যে নিয়ে আসা হয়েছিল। স্পষ্টভাবে এটা একটা সুন্দর একটা ছকে সাজিয়ে এই হত্যাকাণ্ডটা ঘটানো হয়েছিল স্পষ্টভাবে। তো এটির যদি সুন্দর এবং সুষ্ঠু বিচার এই সরকার করতে পারে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে বিচার কেবলমাত্র শুরু হয়েছিল, যেটা আমরা শুরু করে দিয়ে গিয়েছিলাম, আমাদের সময় 300-এর অধিক বিডিআর সদস্য মুক্তি পেয়েছিল যারা নিরাপরাধ ছিল, যাদেরকে নিরাপরাধ বিডিআরদেরকে জেলে আটকে রাখা হয়েছিল, এবং যাদের অনেকের ছিল যে এদের মধ্যে 7-8 বছরের সাজা ছিল। সাজার সময় তাদের পরিপূর্ণ হয়ে যাওয়ার পরও তাদেরকে খালাস দেওয়া হচ্ছিল না। তো এরকম যারা ছিল, এবং সামারি কোর্টের অনেকে ছিল, যে বিডিআর অধিনায়কের সামারি কোর্টে বেশ কয়েকজন ছিল যাদের একদম ঠুনকো একটা বিষয়, সেদিকে তাদেরকে চাকরিচ্যুত করে রাখা হয়েছিল। এরকম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দাবি নিয়ে অনেকগুলো গ্রুপ ছিল, 76 ব্যাচ, 72 ব্যাচ, বিভিন্ন ব্যাচের দাবি দেওয়া ছিল। তো এই সবগুলো নিয়ে আমরা কাজ করেছিলাম শুরু থেকে, এবং স্বাধীন তদন্ত কমিশন, আমাদের প্রেশারের কারণে স্বাধীন তদন্ত কমিশনের একটা রিপোর্ট হয়েছিল। ইভেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা একটা দিন আমরা সমন্বয়ক আন্দোলনে ছিলাম, আমরা মাত্র 2জন সমন্বয়ক আমরা হচ্ছে এখানে কাজ করেছি, আর কেউ এটাতে ভ্রুক্ষেপ করেনি, ইভেন নট সার্জিস হাসনাত আর হচ্ছে আদার্স, কেউই না, লিটারালি আমরা কয়েকজন মাত্র। শুধুমাত্র আপনারাই কেন এটা নিয়ে ইন্টারেস্টেড ফিল করেছিলেন? হ্যাঁ, আমি এই প্রশ্নে আসছি। তো এই জায়গা থেকে আসলে আমার মনে হয় এই গভর্নমেন্টের জন্য এটা সব থেকে বড় সুবর্ণ সুযোগ, এই বিচারটা করে প্রমাণ করে দেওয়া যে আমরা দেশপ্রেমিক, আমরা দেশের জনগণের, আমরা বাংলাদেশের যেই দেশপ্রেমিক আর্মি আছে তাদের পক্ষের, এবং আমরা বাংলাদেশের সকল দেশপ্রেমিক জনতার, এটা প্রমাণ করে দেওয়া তাদের জন্য সব থেকে বড় দায়িত্ব এবং কর্তব্য, যেটি অন্তর্বর্তীকালীন সরকার শুরু করেছিল। তাদের জায়গা থেকে তারা একটা স্বাধীন তদন্ত কমিশন করেছিল, এবং সেই স্বাধীন তদন্ত কমিশনের ফাইনাল রিপোর্টটা কিন্তু এখন পর্যন্ত ডিসক্লোজ করা হয়নি, যেটা আমি করার কথা স্পষ্টভাবে আমরা উল্লেখ করছি বারবার। এখন কথা হচ্ছে আমি এখানে কেন আসছিলাম বা অন্য কেউ না, এই বিষয়টি আসলে ছিল যে আমি তো কোটা সংস্কার আন্দোলনের কেউ ছিলাম না, বা আমি সরকারি চাকরিতে চাকরি করব এই ধরনের কখনো মনস্থ করিনি। তারপর আমি কোটা সংস্কার আন্দোলনে গিয়েছিলাম, বা যখন অ্যাটাক করেছিল তখন গিয়েছিলাম, এটা তো আমার ফাইট ছিল না সেই অর্থে। আসলে আমার মনে হয় আমার বাংলাদেশের মানে এতটুকু ইতিহাস পর্যন্ত 2026 সালের আজকে 21শে ফেব্রুয়ারি এই পর্যন্ত আমার যতটুকু মনে হয় যে যত সমস্যা স্বৈরাচারী শাসন আমলে শুরু হয়েছে, বাংলাদেশের সার্বভৌমত্ব কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে, সব কিছু শুরুটা হয়েছে এই বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে। বড়াই গ্রামে বড়াই বাড়িতে বিডিআরের সাথে বাংলাদেশ রাইফেলসের সাথে বিএসএফ এর একটা বিশাল বড় ফাইট হয়। সেই ফাইটে ওরা কত মিনিমাম 100-এর কাছাকাছি লাশ ওরা ফেলে পালায়, এবং বিভিন্ন রেয়াতে বিভিন্ন সংখ্যা উল্লেখ করা আছে। এবং পরবর্তীতে এটা নিয়ে কিন্তু ইন্ডিয়া বিশাল বড় উদ্বেগ প্রকাশ করেছিল, এবং তারা জমি দখল করতে এসে, তারা বড়াই বাড়ি দখল করতে এসে তারা এই ধরনের অ্যাটাকের সম্মুখীন হয়, ডিফেন্সের সম্মুখীন হয়। সেই সময় থেকে বিডিআরের প্রতি কিন্তু ইন্ডিয়ার ক্ষোভ ছিল, যেটা আমরা স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টে দেখেছি, যে সরাসরি যারা এই অপারেশনটা চালাচ্ছিল, যারা বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত স্পষ্টভাবে, তারা নিজেদের মধ্যে কমিউনিকেট করছে ভারতীয় ভাষায়, হিন্দি ল্যাঙ্গুয়েজে কথা বলছে নিজেদের মধ্যে। এবং সেখানে এনএসজি নামে একটা অর্গানাইজেশনের কথা বলা হয়েছে, ন্যাশনাল সিকিউরিটি গার্ড, এটা কথা বলা হয়েছে। তো এই যে যারা আমাদের ভারতীয় মানে আমাদের আধিপত্য যেটা, এটা ভাঙার জন্য বিডিআর ছিল সীমান্তের একমাত্র অতন্ত্র প্রহরী, এবং সেটিকে বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে 2009 সালে পিলখানা গণহত্যার মাধ্যমে সেটিকে সম্পূর্ণ ধূলিসাৎ করে দেওয়া হয়। তার পরবর্তী ইমিডিয়েট সব থেকে বড়
যেটা যে আমাদের সার্বভৌমত্বের আকাশে যে প্রথম যে আমাদের সূর্য যে নিভে যাচ্ছে তার সব থেকে বড় প্রমাণ ছিল ফেলানি হত্যাকাণ্ড। ফেলানিকে শুধু হত্যাই করা হয়নি, মেরে জাস্ট বাংলাদেশকে শিক্ষা দেওয়ার জন্য তার লাশটা ঝুলিয়ে রাখা হয়েছিল। তো এইটা দিয়ে আমার মনে হয় বিগত সালের যতগুলো হত্যাকাণ্ড আমাদের এসএসএফের সিনহা মোহাম্মদ রাশেদ খানকে হত্যা করা হয়েছে, এই সবগুলো নিয়ে সেনাবাহিনী একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একেবারে নিশ্চুপ ছিল। তাদের কোনো স্ট্রং কোনো আমরা অবস্থান দেখতে পারি নাই। এটা জাস্ট বিকজ অফ আমার মনে হয় সব কিছু শুরুটা হয়েছিল এই বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে, যে 57 জন সেনা অফিসার মতান্তরে 72 জন সেনা অফিসার এবং সেনা সদস্য সবাইকে হত্যা করা হয়েছিল। এটার মধ্যে দিয়ে স্টার্ট হয়েছিল। তো এই জিনিসটাকে আমার মনে হচ্ছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সবার শুরুতে এটা, এবং নাহিদ যখন উপদেষ্টার শপথ গ্রহণ করলো তো সর্বপ্রথম তো সে বলেছিল যে সাগরণী হত্যাকাণ্ডের বিচার আমরা করব। সে ফেইল্ড হয়েছে এই জায়গায় স্পষ্টভাবে, এবং শুধু ফেইল হয় নাই, তার মাধ্যমে পুরো জুলাই গণঅভ্যুত্থানের ক্রেডিটের মধ্যে একটা ফেইলারের কালি পড়ে গেল। তো সেই জায়গা থেকে বিডিআর হত্যাকাণ্ডের ইস্যুটা এবং সাগরণীর হত্যাকাণ্ড দুইটা কিন্তু ইন্টারকানেক্টেড। সাগরণী এই বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে ম্যাসিভ তথ্য জানতেন, যেটা পরবর্তীতে আমরা বিভিন্ন নথিতে পড়েছি। তো এই বিষয়গুলোকে নিয়ে যদি অন্তর্বর্তীকালীন সরকার কাজ না করতে পারে বা না করতে চায়, তাহলে বলতে হবে তারাও দুর্বল, তারা গণঅভ্যুত্থানের সরকার হিসেবে ব্যর্থ হয়েছে এবং তারা এই গণঅভ্যুত্থানকে ধারণ করতে পারেনি। যদি ধারণ করতো, নিজেদের জান কোরবান করে হলেও এই দুটো বিষয় নিয়ে অন্তত কাজ করতে পারতো এবং এটি মানে সুস্পষ্ট বিচারের দিকে তারা এগোতে পারতো। আমাদের সামনে এখন পর্যন্ত আমরা তো অন্তর্বর্তীকালীন সরকার চলে যাওয়ার আগ মুহূর্তে হলেও তারা স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টটাকে তাদের ডিসক্লোজ করা দরকার ছিল, যেটা তারা করে নাই। এবং শুধু সেটাই না, আরও আমাদের যে জুলাই গণঅভ্যুত্থানের যে বিচার কার্য, সেটাও তো তারা এমন ব্যক্তিদেরকে ফাঁসির হুকুম দিয়েছে বা ফাঁসির তাদেরকে কাঠগড়ে দাঁড় করিয়েছে যারা দেশেই নাই। আর দেশের মধ্যে যারা ছিল তারা চলে যাওয়ার পরে আমরা খবর পাচ্ছি। হাদি হত্যার পরবর্তীতে আজকে 1-2 মাস হয়ে গেল, এখন পর্যন্ত আমরা স্পষ্টভাবে আমরা জানি না যে তার হত্যাকারী কোথায় আছে। এবং এই বিষয়টা এখন একটা মানে এক ধরনের একটা আমি বলবো যে রাজনৈতিক একটা আলাপের মতো হয়ে গিয়েছে, যেখানে আমি হাদি হত্যাকাণ্ডের ইস্যু তখনই নিয়ে আসবো যখন আমার রাজনৈতিক কোনো বিষয় নিয়ে আমার কথা বলার আছে, রাজনৈতিক কোনো বিষয় আমি এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছি, তখন হাদির ইস্যুটাকে ঢাল হিসেবে ইউজ করে আমি তখন এটা দিয়ে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে রাস্তায় নামবো। এবার চলে যাচ্ছি র্যাপিড ফায়ার রাউন্ডে। 5 জনকে নিয়ে আপনি এক বাক্যে মন্তব্য করবেন। নাহিদ ইসলাম। কি মন্তব্য করবো আমি তো জানি না। আপনার যা মনে আসে বা আপনার মনের যেই ভাব আছে বা আপনার যেই ধারণা আছে তার প্রতি, সেটা নিয়ে মন্তব্য করতে পারেন। ইম্যাচিওর। সার্জিস আলম। গণঅভ্যুত্থানের কেউ না। কেন মনে হলো সে গণঅভ্যুত্থানের কেউ না? না, সেই গণঅভ্যুত্থান আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সব থেকে বেশি ভাগ্যবান পুরুষ হচ্ছে পলিটিক্যাল লাইনে, সে হচ্ছে জিয়াউর রহমান। আর দ্বিতীয় ভাগ্যবান পুরুষ হচ্ছে সার্জিস আলম। এই কারণে সে আসলে সৌভাগ্যের বরপুত্র। সে আসলে এই গণঅভ্যুত্থানের কেউ ছিল না, সে ঘোপে নেতা হয়ে গেছে আসলে। হাসনাত আব্দুল্লাহ। সরকার চালানোর মতো কেউ না। শফিকুর রহমান। কোন শফিকুর রহমান? জামায়াতের আমির। দাদু। আর কি বলবো? তারেক রহমান। পজিটিভ এবং আশার আলো দেখছি। বাংলাদেশের ভবিষ্যতে মাওলানা ভাসানী কে হতে পারে? কে হতে পারে না সেটা দিয়ে শুরু করি। সেটা আর যাই হোক, আমাদের আক্তার আহমেদ না হোসেন, আমি নাম ভুলে গিয়েছি, মানে ফুল নাম বলতে পারবো না। ভবিষ্যতের মাওলানা ভাসানী হলে আমার মনে হয় শরীফ ওসমান হাদি হওয়ার মতো যোগ্যতা ছিল এবং সে ওই পথে অলমোস্ট চলে গিয়েছিল, বিধায় তাকে এলিমিনেট করা হয়েছে। আর এখন আপাতত আমার দেখার মতে কেউ আছে বলে আমার মনে হয় না। ভবিষ্যতে বাংলাদেশের কারোর মধ্যে কি বেগম খালেদা জিয়া হয়ে ওঠার মতো কাউকে দেখতে পান কিনা? তারেক রহমানের পরিবারের কেউ না, অবশ্যই না। বেগম খালেদা জিয়া উনি একাই একজন, আসলে উনি ওনার পার্সোনালিটি ধারে কাছে এখন পর্যন্ত আমি ওভাবে দেখি নাই। তবে আমি কয়েকজনকে আসলে আমি এভাবে চিন্তা করতে চাই যে যারা হয়তো বা পজিটিভ পরিবর্তন আনতে পারবে, নট লাইক হার। ভবিষ্যতে বাংলাদেশের শেরে বাংলা একে ফজলুল হক কে হতে পারে? হাসনাত আব্দুল্লাহ। আপনি একটু আগে বললেন যে সে সরকার চালানোর মতো কেউ না, এখন আবার আখ্যায়িত করছেন যে ভবিষ্যতে বাংলাদেশের ভবিষ্যতে সে ম্যাচিউর হতে পারে। এই গভর্নমেন্টের সময় আসলে সিলেকশনে নির্বাচন হয়েছে, তো আমি আসলে আর এর থেকে বেশি কিছু বলতে যাচ্ছি না। সেখানে হয়তো বা সে হয়তো এমপি হিসেবে গিয়েছে, তো মেম্বার অফ পার্লামেন্টের থেকে আসলে আরও কতটুকু ম্যাচিউর হতে পারে এবং ভবিষ্যতে সে তার অনেক সাহস আছে, আবার আত্মহংকারী অনেক, এবং অনেক জিনিস না বুঝে মাথা গরম করে ফেলে। এই কয়েকটা জিনিস তার পরিহার করতে হবে এবং এই সাহসটা রাজনীতিতে অনেক বড় ব্যাপার। তো এমপি হিসেবে দাঁড়িয়ে এখন পর্যন্ত তাদের কোনো অধিবেশন আমি দেখি নাই, অধিবেশন এখন পর্যন্ত হয়ও নাই। যখন সংসদ বসবে তখন তার কী ধরনের কার্যকলাপ সেটা দেখে আসলে গেস করা যাবে, কিন্তু এখন পর্যন্ত আমার মনে হয় হাসনাত আব্দুল্লাহর এক ধরনের ক্রেজ আছে এই জায়গায়।
আর এর ব্যতীত বাইরে আমি আসলে কাউকে এখন ওই অবস্থানে দেখছি না। এই সরকার কতদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে বলে মনে করছেন? আমার কাছে মনে হয় 1.5 বছর সর্বোচ্চ। কি কারণে? 1.5 বছর বাড়িয়ে বললাম, 6 মাস হাতে রেখে বললাম, মনে হচ্ছে ম্যাক্সিমাম 1 বছর। বিষয় হচ্ছে যে আসলে ডিভাইস অনেক বেশি আপগ্রেড হয়ে গিয়েছে, সিস্টেম আপগ্রেড হয় নাই। তারেক রহমান একা একজন ব্যক্তি মানুষ হিসেবে সরকার চিন্তা করলে হবে না। আমরা সবাই তারেক রহমানকে দেখে চিন্তা করছি, তার আশেপাশের মানুষগুলো এক্সিকিউট করতে হবে এবং সেটা সব থেকে বড় চাক্ষুষ প্রমাণ রেখে গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি ওনার জায়গা থেকে কিছু করার চেষ্টা করেছিলেন, বাট আশেপাশের পার্সনগুলো সেটা নেওয়ার মতো অ্যাবিলিটি ছিল না। তো টোটালি আনম্যাচড। তারেক রহমানের উনি লম্বা সময়, উনি এখন প্রধানমন্ত্রী, তাকে প্রধানমন্ত্রী হিসেবে আখ্যা দিয়ে বলতে হয় যে লম্বা সময় দেশের বাইরে ছিলেন এবং বাইরের কান্ট্রিগুলো যেভাবে অনেক বেশি ডাইনামিক হয়ে গিয়েছে, এগিয়ে গিয়েছে। যেই সময় গতকালকে আমি দেখলাম একটা নিউজে দেখলাম যে ট্রাম্প নাকি বলছে ইউএফও বা অ্যালিয়েন স্পেসশিপের সম্বন্ধে যত তথ্য সব হচ্ছে ডিসক্লোজ করতে। এটা দিয়ে বিশেষজ্ঞরা কিছু বিশেষজ্ঞের যেগুলো বিভিন্ন সময় এইসব বিষয় নিয়ে কথা বলেন, শুধু এই স্পেসিফিক একটা সাবজেক্টে, উনি বলছেন যে এটা অনেক বড় একটা পলিটিক্যাল তাদের মারপ্যাচ এবং এটা দিয়ে উনি অ্যাবস্টেইনের বিষয়গুলোকে উনি সামহাও ড্রাইভ করতে চাচ্ছেন কিনা এবং ওনার অন্য কি মোটিভ থাকতে পারেন, পরবর্তী নির্বাচনের জন্য এটা কি এফেক্ট ফেলতে পারে, এরকম বেশ কিছু কথাবার্তা হচ্ছিল সেখানে। তো যখন ওরা এই ইস্যুতে এভাবে চিন্তা করছে, ওরা যখন আমাদের পৃথিবীর বাইরে গিয়ে বসবাসের চিন্তা ভাবনা করছে, সেখানে স্টেশন করতেছে, স্পেস স্টেশন করছেন, সেই সময় আমি আমার কান্ট্রিতে আমার লেবুর হালি কত, তারপর হচ্ছে আমার চাঁদা নিয়ে মানে কী ধরনের আমার ন্যারেটিভ দাঁড় করাতে হয়, কীভাবে আমি চাঁদা দিব, এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে হচ্ছে। আর তারেক রহমান চিন্তা করছেন অন্যভাবে। আমি আমার কান্ট্রিতে আমার ফ্যামিলি কার্ডের ইস্যু নিয়ে এখন আমি কনসার্ন, বা ফ্যামিলি কার্ড বাইরের কান্ট্রিতে যে ন্যাশনাল সিকিউরিটি কার্ড থাকে, সেখানে আমি আজকে 2026 সালে এসে ফ্যামিলি কার্ড নিয়ে কথা বলছি। আমার চাল ডাল এগুলো আমার যেটা আমার হচ্ছে মৌলিক অধিকার, সেটা আমি নিশ্চিত করার জন্য গভর্নমেন্টের আলাদাভাবে চিন্তা করতে হচ্ছে। আমি আমার সিভিক সেন্স এখন পর্যন্ত আমাদের বিল্ড আপ হয় নাই সেই অর্থে। তো আসলে এই জায়গাগুলোতে এই সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে তাদের এই যে সড়ক পরিবহন এবং মন্ত্রণালয়ের যিনি আছেন, দায়িত্বে আছেন রবিউল ভাই, যিনি এভাবে বললেন, ওনার সাথে আমার এর আগেও টকশো হয়েছে। তো উনি যে ধরনের কথাবার্তা বলছেন, আজকে আরও একজন কি যেন বললেন, আমার ঠিক খেয়াল নেই। তো যেখানে হচ্ছে আমি ন্যারেটিভ দাঁড় করাতে গিয়ে বা আমি আমার বক্তব্য দিতে গিয়ে আমার হচ্ছে 100 একবার নাকানি চুবিয়ে নিয়ে খেতে হচ্ছে। আর সেখানে জেনজি একটা রেভলিউশন করে দিয়ে গেছে, তারা ক্ষমতায় নাই এবং আসছে আরও ব্যাকডেটেড একটা ফরম্যাট। এটা আমার কাছে মনে হয় না খুব বেশি ফাংশনাল করার মতো, বিকজ পুরোটাই একটা আরেকটার এমন একটা ফরমেশনে চলে গিয়েছে, একটা আরেকটার সম্পূরক না, এটা টোটালি বিপরীত একটা অবস্থানে, বিপরীতমুখ একটা অবস্থানে চলে গিয়েছে। এইবার আমরা বারবার বলছিলাম যে বিভিন্ন সময় এই যে সোচ্চার থেকে শুরু করে বিভিন্ন পলিটিক্যাল যারা হচ্ছে অ্যানালাইসিসগুলো করেন, সার্ভেগুলো করেন বা প্রেডিকশনগুলো দেন, এদের সবার একটা ছিল যে ফ্লোটিং ভোটার। এই ফ্লোটিং ভোটারটা কারা ছিল? জেনজির বিশাল বড় একটা অংশ ছিল ফ্লোটিং ভোটার। তাদের চিন্তা মাইন্ডসেট কোন জায়গায় চলে গিয়েছে? তারা এখন এআই ইউজ করতেছে, এআই তৈরি করার চেষ্টা করছে, আর সেখানে আমাদের মিনিস্ট্রিগুলো তারা কিভাবে চিন্তা করছে, এই দুটোর এত আকাশ পাতাল তফাৎ হলে আসলে এটা ফাংশন করার কোনো আমি আসলে কারণ আমি আর দেখছি আমার বলে মনে হয় না। শুধু তারেক রহমান একজন ব্যক্তি মানুষ হিসেবে উনি একা যেটা করতে যাচ্ছেন, বেশ কিছু পজিটিভ, যেমন উনি আজকে বিডিআর এর ড্রেস নিয়ে কথাবার্তা বললেন, যেটা আমি একটু স্কিপ করে গিয়েছি, আমি পরবর্তীতে আসবো এটাতে। উনি ওনার জায়গা থেকে উনি যেভাবে ধরে রাখার চেষ্টা করছেন, এই যে ওনার যে সফটওয়্যার সিস্টেমটা যেভাবে আপডেট হয়ে আসছে, ওনার যে সিস্টেমটা, এটা আমার মনে হয় যে আমাদের এরা যারা এখন ক্ষমতায় বসছেন, আদার্স যারা মন্ত্রণালয়গুলো দায়িত্ব পেয়েছেন, তারা এখনও 2006 সালে আটকে আছেন, আমার কাছে সেটাই মনে হয়। এবং এটার জন্য আমার মনে হয় না এই গভর্নমেন্ট আসলে ফাংশন করার কোনো কারণ আমি দেখছি আসলে। উইদিন 1 ইয়ারের মধ্যে আমার মনে হয় যে সেখানে আরেকটা বড় সড়ো ব্যাপার আসছে। আর তাছাড়া তো জুলাই যোদ্ধাদের প্রতি এক ধরনের অবিচার তো হচ্ছেই, যেখানে আওয়ামী লীগের অফিসগুলো খুলে দেওয়া হচ্ছে, বা জুলাই গণঅভ্যুত্থানে তো শুধু শিক্ষার্থীরা একা ভুক্তভোগী ছিলেন না, তারা নিজেরাও ছিলেন। তো নিজেদের জায়গা থেকে তারা যখন এই কাজগুলো করছেন, নিজেদের সেলফ রেসপেক্টগুলো হারাচ্ছে, নিজেদের আত্মশক্তি বোধতায় তাদের চলে যাচ্ছে। তো সেই জিনিসগুলো আসলেই এই জেনজিরা আসলে এইভাবে নিবেন না, এবং তারা গভর্নমেন্টকে আসলে হেল্প না করলে, হেল্প বলতে হচ্ছে শুধু হেল্প না, তাদেরকে হেল্পের মতো হেল্প করতে হবে। তারা যেভাবে চাচ্ছেন, যে মডেলটা তারা দাঁড় করাচ্ছেন, তাদের যে 31 দফা দাবি বলি বা পরবর্তীতে আরও কাটছাট করে যে দাবিগুলো দাঁড় করেছে, এটা আসলে যদি সবাই যদি একত্রিত হয়ে যদি হেল্পটা না করে তাকে, এটা তার পক্ষে আসলে গ্র্যাব করা সম্ভব না। এটা তো আর শেখ হাসিনার সরকার না, স্বৈরাচারী সরকার না, যে নিজের গায়ে জোর দিয়ে আমি সব করে ফেলবো, সবাই মানে একটা
জায়গা থেকে আমি একটা শাসন করে করব, এটা আমার মনে হয় না তারেক রহমানের পক্ষে সম্ভব হবে। তো সেই জায়গা থেকে শুধু তারেক রহমান ব্যতীত এটা আসলে কখনোই সম্ভব না। আপনার কি মনে হয় বাংলাদেশের জেনজিরা আরও একটি রেভলিউশন ঘটাতে পারে? আমার কাছে মনে হয় সেটাই, এবং সেটার জন্য তার প্রস্তুতিও আমার মনে হয় সাবকনশিয়াস মাইন্ডে, এটা তারা নিজেরাও বুঝছে না, তাদের সাবকনশিয়াস মাইন্ডে এটা একটা তারা নিয়ে নিয়েছে যে যখন একজন বলে ফেলে যে জেনজিদের এখানে জেনজির এই ট্যাগলাইনটা শুরুই হয়েছে জুলাই গণঅভ্যুত্থান থেকে, জুলাইয়ের থেকে এটা ম্যাসিভ লেভেলের ট্যাগলাইনটা ট্যাগ হিসেবে আসছে। তো এই জুলাইটাকে নিয়ে যখন উল্টোপাল্টা কথা যখন কেউ বলবে যে পুলিশ হত্যার বিচার করা হবে, পুলিশ হত্যার বিচার করা হবে, সেটা অন্য কেসে আমি ঠিক বলবো যে যেটা হচ্ছে যেটা আইনানুগভাবে সেটা আইনের দৃষ্টিতে সেটা চিন্তা ভাবনা করা যাবে। কিন্তু কথা হচ্ছে যখন বলা হয় যে আওয়ামী লীগের অমুক এমপিকে খালাস দেওয়া হয়েছে যে সরাসরি এসের সাথে জড়িত ছিল, হত্যার সাথে জড়িত ছিল, তারপর অমুক পাতি নেতাকে ছেড়ে দেওয়া হয়েছে, এবং জেনজির সাথে যেই আচরণটা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার করেছেন, তারা ফেলার ছিল তাদের জায়গা থেকে, কিন্তু তাদের অবস্থান থেকে তাদের মাইন্ডসেট বুঝতে কিন্তু কষ্ট হয় নাই। একটা হচ্ছে যে না, আমি তোমার কথাগুলো শুনতেছি, আমি বুঝতে পারছি, গ্র্যাব করতে পারছি, কিন্তু আমি এমন কাউকে বসালাম ক্ষমতায় যে না, আমি তাকে কি বলছি সে বুঝতেই পারছে না, সে এটা নেওয়ার মতো তার এখন পর্যন্ত অ্যাবিলিটি হয় নাই। এটা জনবিচ্ছিন্ন হয়ে পড়ার লক্ষণ, এবং জনবিচ্ছিন্ন হয়ে পড়লে তো আপনি কাজ করতে পারবেন না, এবং এটাকে আসলে কোনোভাবে জাস্টিফাই করার কোনো ওয়ে আমার কাছে মনে হয় আছে। এ পর্যায়ে একটা ব্যক্তিগত প্রশ্নে চলে যাচ্ছি। আপনি তো অনেক আন্দোলন সংগ্রাম করেছেন, গণ অভ্যুত্থানের সাথে জড়িত ছিলেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হননি কেন? প্রথম বিষয় হচ্ছে আমি রাজনৈতিক দলগুলো আসলে আমি দেখলে প্রচণ্ড ভয় পাই। এই জায়গা থেকে ভয় পাই আসলে এদের যখন একজন চাঁদাবাজি করে বা কোনো ধরনের কোনো অপকর্মে জড়িয়ে যায়, এটা নিয়ে ফেসবুকে যখন পোস্ট করা হয়, আমাদের রাজনৈতিক একটা কালচারই হয়ে গিয়েছে যে এটা নিয়ে কোনো ধরনের কোনো তাকে কনভিক্ট না করে উল্টো এটাকে জাস্টিফাই কিভাবে করা যায় যে এটা ঠিক আছে, এটা করার জন্য সবাই উঠে পড়ে লাগে। এবং এই উঠে পড়তে গিয়ে যে আওয়ামী লীগের শাসনামলে তারা সব থেকে ব্যাকল্যাশটা খেয়েছিল, এবং তারা সবসময় হাসির পাত্র হয়েছিল, তারা মিমস হয়ে গিয়েছিল এক একজন। এই মিমস হতে আমি চাচ্ছি না ফার্স্ট অফ অল। আর তাদের অপকর্মের দায় এটা নিয়ে যখন আমি নিজের দলের এগেনস্টে সমালোচনা করবো, এটা আপনি জানেন কিনা, এই নিজের দলের সমালোচনা কিন্তু আমাদের সাংবিধানিকভাবেই এটা সম্পূর্ণভাবে নিষেধ আছে, যে আমি নিজের দলীয় সমালোচনা কিন্তু আমি করতে পারবো না সে অর্থে। এবং এই দলীয় সমালোচনা যদি আমি না করতে পারি, তখন আমার কাছে আমার যে অ্যাক্টিভিজম বা যেই আইডিওলজিক্যাল জায়গা থেকে আমি কথাগুলো বলছি বা আমি উঠে আসছি, সেটার সাথে আমার কাছে মনে হয় এক ধরনের বেইমানি করা হয়ে যাবে, বিট্রে করা হয়ে যাবে। তো এই জন্য আমি রাজনৈতিক জায়গাগুলোতে আমি এখন পর্যন্ত ইন্টারেক্ট করিনি। এর আগে আমি নাগরিক কমিটিতে সেভারাল টাইম নাহিদ ইসলাম বলেছিল যে এখানে যুক্ত হওয়ার জন্য, এবং আমি এদের সবার মধ্যে আমি সিনিয়র ছিলাম, তো এই জায়গা থেকে আমার একটা অবস্থান ছিল, কিন্তু আমি বিষয়গুলো আসলে আরও পরখ করে দেখতে চাচ্ছিলাম, এবং আমার ধারণাটা সঠিক ছিল যে এনসিপির বর্তমান অবস্থান থেকে বা বিগত 6 মান্থসে তাদের যে স্ট্যান্ড, এটা একেবারেই আমাদের কাছে কখনোই কাম্য ছিল না, এবং এটা আমার কাছে মনে হয় না যে নতুন বন্দোবস্তের যে কথা বলছে সেটাকে কোনোভাবে জাস্টিফাই করে, এবং বরং এটা আমার কাছে মনে হয় আরও ওয়ার্স হচ্ছে। এবং এটার এই ফলআউটের মাধ্যমে জনগণ আসলে জেনজিদের উপর থেকেই বিশ্বাসটা হারাবে। আর আমি রাজনীতির জায়গা থেকে আমার কাছে রাজনীতির যে আমার যে মিনিংটা, যেই জন্য আমি প্রত্যেকটা জিনিসের একটা ইন্ট্রিনসিক ভ্যালু থাকে, তো আমার কাছে মনে হয় না বর্তমান কোনো পলিটিক্যাল পার্টিতে ইন্ট্রিনসিক ভ্যালুটা আছে। তাদের সবাই শিফটারের মতো এই স্থান থেকে ওই স্থানে বারবার একটা পট পরিবর্তনের মতো অবস্থান চলে আসে। কেউ আত্মকেন্দ্রিক চিন্তাভাবনা বাদ দিয়ে একটা সমষ্টিগত চিন্তাভাবনা করতে গেলে তখন উল্টো তাকে বোকা, তাকে গর্ধব, এই ধরনের একটা ট্যাগিং করা হয়, এবং এটা নিয়ে আইডিওলজিক্যাল জায়গা থেকে আমার সাথে আসলে কখনোই ম্যাচ হয় না। আমরা গুঞ্জন শুনতে পেরেছি যে আপনি হিজবুত তাহরির সাথে যুক্ত, এই জন্য হয়তো কোনো রাজনৈতিক দলের সাথে যাচ্ছেন না। এই গুঞ্জনটা কতটুকু সত্য? এটার কারণ কি, আমার চুল আর আমার নাম, নাকি অন্য কিছু? আমি জানি না, বাট আমরা গুঞ্জন শুনতে পাই যে আপনি হিজবুত তাহরির সাথে যুক্ত। আমার আসলে 2025-এর জানুয়ারির দিকে, মেবি জানুয়ারি থেকে ফেব্রুয়ারির দিকে বিবিসি থেকে আমার জন্য একটা সাক্ষাৎকার নিতে আসে। এটা আবুল কালাম আজাদ ভাই ছিলেন। তো উনি আসার পরে তো উনি অনেক ঝামেলা পেরিয়ে আমার ক্যাম্পাসে ঢোকেন। ক্যাম্পাসে ঢুকতে গেলে অনেক প্রোটোকল মেনটেন করতে হয়। তো উনি ক্যাম্পাসে যখন আসেন তখন এটা নিয়ে কথা হচ্ছিল। তো উনি আমাকে একটা কোশ্চেনের মাথায় এটা করে বসেন যে হিজবুত তাহরির এই আন্দোলনে কী ভূমিকা রেখেছে। তো আমি একটু অবাক হয়ে যাই যে হিজবুত তাহরির কী ভূমিকা রেখেছে এটা আমি কেমনে বলবো। হিজবুত তাহরির আসলে কারা, আর ইভেন কি আমি তখন পর্যন্ত জানি না হিজবুত তাহরির আর তাওহিদ দুটো যে আলাদা সংগঠন। ইভেন তাওহিদ কারা করেন, তাওহিদের কমান্ডারকে, তাহরিরের কমান্ডারকে বা তাহরিরের কি বলে আমিরকে বা তাদের নেতাকে, সেটা পর্যন্ত আমি জানি না। এই কথাগুলো আসলে সর্বপ্রথম ছড়িয়েছে আসলে পুসাব নামক একটা প্ল্যাটফর্ম ছিল, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স বাংলাদেশ।
ওদের একজন অ্যাডমিন ছিল 2018 সালে ওর এগেনস্ট এই ক্লেমটা ছিল। তো আমি আর এটাকে আরও জোরালো করেছে জামাত শিবিরের একটা অংশ। আমি তো শুরুতেই বলছি আমি কোনো রাজনৈতিক দলের সাথে না। তো আমি অবাক হলাম যে আওয়ামী লীগের শাসন আমলে যারা আমরা লেখালেখি করতাম বা শিবিরের অনেককে দেখতাম যে তাদেরকে জঙ্গি ট্যাগ দিত, ট্যাগ দিয়ে ধরিয়ে নিয়ে যেত, ক্রস ফায়ার দিত, নানাভাবে ইয়ে করতো। আজকে কালের আবর্তনে তারাই এই ট্যাগটা মানুষের উপর দিচ্ছে জাস্ট বিকজ তাদের সাথে অ্যালাইন যদি না হয়। কেউ সব জায়গায় যেতে হলে তাদের পারমিশন নিয়ে যেতে হবে, তাদের কি বলে তাদের আশীর্বাদ নিয়ে বিভিন্ন জায়গায় যেতে হবে, এরকম একটা তাদের অবস্থান। তো তাদের জায়গা থেকে আমি জানি না এই আন্দাজে এই খবরটা ছড়িয়ে এবং শুধু আমি না আরও অনেকের এগেনস্টে দেখেছি। তো আমার ফ্রেন্ড আমাকে বলে যে ভাই তুমি তো অত ইসলাম অতটা ফলো করো না বা অতটা প্র্যাকটিশিয়াল মুসলিম না, তোমার এগেনস্টে এভাবে কথাগুলো বললো, এর রিজনটা কি? আসলে কথা হচ্ছিল ওরা চাচ্ছিল এই কোরামটা শিবিরের সাথে পুসাবের একটা অ্যালাইনমেন্ট ছিল ওই সময় পর্যন্ত, এবং এতে বাংলাদেশের বেশ কয়েকজন জড়িত ছিল এবং তারা হচ্ছে নানা সময় এটাকে জাস্ট তাদের কিছু লোকজনকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ফেস হিসেবে দেখাতে চাচ্ছিল এবং প্রাইভেট ইউনিভার্সিটি থেকে তাদের নেতৃত্বে আন্দোলন হয়েছে যেটা তারা প্রমাণ করতে যাচ্ছিল, এবং এই জন্য যারা থ্রেট হিসেবে থাকে বা যাদেরকে মাইনাস করতে হবে তাদেরকে নানাভাবে ট্যাগ, শুধু আমাকে হিজবুত তাহরির না আমাকে বামও বানানো হয়েছিল জাস্ট বিকজ অফ মাই হেয়ার, যে এত বড় বড় চুল, এই ছেলে বামের রাজনীতি ফলো করে, চে গুয়েভারার চুল টুল বড় টড়ো আছে তাদের মতো দেখতে দেখতে, এরকম নানা কিসিমের ইস্যুস। আসলে আমি আসলে এগুলোর কোনোটার সাথে কখনো জড়িত ছিলাম না, ইভেন আমি জানিও না যে হিজবুত তাহরিরের মানে আসলে কোন ফরম্যাটে এরা পলিটিক্সটা করে বা এদের কোনো রাজনৈতিক গ্রুপ আছে কিনা বা এদের আইডিওলজি কি, শুধু এতটুকু আমরা জানতাম সেটা যেটা সবাই জানে যে এরা নাকি খিলাফত চায়। এরা খেলাফত, আমার নিজেরও অনেক বড় প্রশ্ন যে খেলাফত চাইলে এদের খেলাফতের খলিফা কে হবে? এর কি বাংলাদেশ থেকে হবে? বাংলাদেশ থেকে হলে সেটাকে তুরস্ক মানবে নাকি সেটা অন্য অন্য ইসলামিক কান্ট্রিগুলোকে মানবে কিনা, আর সেটা কি ফরম্যাটে? আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট। ইভেন আমি শিবিরের আমার নর্থ সাউথে কারা কারা শিবির সভাপতি বা শিবিরের দায়িত্বে কারা ছিলেন তারাও আমি জানতাম না, পরবর্তীতে জেনেছি, এবং তাদের একটা অংশই এই প্রোপাগান্ডাগুলো ছড়ানোর সাথে জড়িত ছিল। এবং যেটা হয় যে ট্যাগ দিতে শিবির খুব চমৎকারভাবে এখন খুব সরব তাদের অবস্থান থেকে, এবং আমাকেও তারা ট্যাগান্বিত করছে, একবার যা বাম বানিয়েছে আর একবার শিবির বানিয়েছে। আওয়ামী লীগ ছাত্রদল বলেছে শিবির, আওয়ামী লীগও বলেছে শিবির, এখন শিবির বলে আমি হিজবুত তাহরির। আবার শিবির নিজেই একসময় আওয়ামী লীগের দ্বারা ট্যাগ খেয়েছে যে তারা হিজবুত তাহরির এইসব জঙ্গি সংগঠনের সাথে জড়িত, তারা জঙ্গি হিসেবে। তো আসলে বেসিক ফ্যাক্টর হচ্ছে যে আমাদের এই প্রবলেমগুলো যদি সর্ট আউট না করা সম্ভব হয়, যে এই যে ট্যাগের রাজনীতি, জাস্ট বিকজ আমি তোমার দলে নাই বিধায় তুমি আমাকে ট্যাগ দিয়ে তোমার মানে আমাকে প্রেশারাইজ করে নানাভাবে করে তোমার সাথে আমার নিয়ে আসতে হবে বা তোমার লেজুর বৃত্তি করাতে হবে। তো এই জিনিসটা আসলে এই 24-এর পরেও যদি কেউ না গ্র্যাব করতে পারে, আসলে তাদের জন্য এটা অশনি সংকেত, এটা তাদের জন্য ব্যাকফায়ার করবে। সেটার অনেক বড় একটা প্রমাণ হচ্ছে যে এত কিছু করার পরও যে ফাইনালি গিয়ে তাদের নেগোসিয়েশন করে তাদের 70-80টা সিট তাদেরকে নেগোসিয়েশন করে বের করে নিয়ে যেতে হয়েছে। আমি বলছি না সবগুলো নেগোসিয়েশন হয়েছে, অনেকগুলো জেনুইনলি হয়তো জিতেছে, কিন্তু আলটিমেটলি এই জিনিসগুলো কেউই পছন্দ করবে না। আপনার কি মনে হয় এনসিপি যদি জামাতের সাথে নির্বাচনে অংশগ্রহণ না করে এককভাবে নির্বাচন করত, তাহলে কি এনসিপি আরও বেশি সংখ্যক আসনে জয়লাভ করতে পারত? এইটার ফলাফল তো আসলে এভাবে বলা যায় না একদম অ্যাবসলিউটভাবে যে জয়লাভ করতো কিনা। সেই ক্ষেত্রে তাদের আসলে স্ট্র্যাটেজিটা তখন কী হতো সেটার উপর নির্ভর করতো। যদি তারা 11 দলীয় জোট, তারা তো আগে থেকে এটা মোটামুটি কতদিন আগে থেকেই ফিক্স আপ করা ছিল, এবং তলে তলে তাদের অনেকদিন যাবতীয় কথনগুলো হচ্ছিল। শুধু জামাত না, বিএনপির সাথেও তাদের এক ধরনের অ্যালাইনমেন্টে যাওয়ার কথা ছিল, যেটা চেষ্টা করেছে তারা পারেনি, পরবর্তীতে জামাতের সাথে গিয়েছে। কিন্তু আমার সামগ্রিকভাবে মনে হয় না যে তারা আসলে ওভারকাম করতে পারতো। যেটা হান্নান মাসুদ ওই দিন বলেছে যে আমরা আরও বেশি সিট পেতাম যদি জামাতের সাথে না যেতাম, এটা আমার কাছে আসলে সত্যিকার অর্থে কোনো ভিজিবল বা কোনো আসলে ভাবে যৌক্তিক কোনো কথা আমার মনে হয়নি। কারণ হচ্ছে জামাতের বা শিবিরে তাদের নিজেদের অ্যাবসোলুট এবং হচ্ছে নিজেদের ডেডিকেটেড ভোটার আছে। এনসিপি কেউ বলতে পারবে না যে আমাদের ডেডিকেটেড ভোটার সেই অর্থে আছে। এখন পর্যন্ত তারা ওভাবে বলার মতো তাদের পরিবেশ তারা পায় নাই এই নির্বাচনটা ব্যতীত। ইভেন বরং তাদের ডাকসু যতগুলো হল সংসদ নির্বাচন গিয়েছে সেই নির্বাচনগুলোতে তারা ডাহাভাবে ফেইলই করেছে আমি বলবো। তো সেই জায়গায় তাদের ডেডিকেটেড ভোটার বা তাদের একদম অ্যাবসোলিউট কোনো ফ্যান বেস আছে, এটা আসলে তারা প্রমাণ এখন পর্যন্ত করতে পারেনি। তো সেই জায়গায় এটার কোনো মূল্য থাকে না, এই কথাটার কোনো ভ্যালু থাকে না। সেকেন্ডলি হচ্ছে তাদের অবস্থান থেকে তাদের এগেনস্টে শেষ মুহূর্ত পর্যন্ত অনেকে পদত্যাগ করে বিএনপিতে চলে যাচ্ছে, ছাত্রদলে ঢুকছে, এই ধরনের অনেক ধরনের নিউজ আমরা পেয়েছি। এবং শুধু এটাই না, তাদের লাস্ট মুহূর্তে যে ভাঙনটা, জামাতে যাওয়ার পরে যে ভাঙনটা হলো, এই ভাঙনটা না হলে তখন আবার ক্যালকুলেশন অন্যরকম একটা বিষয় দাঁড়াতে পারতো, সেটা অন্য কিছুকে মিন করতো। কিন্তু জামাতে যাওয়ার পর তাদের নিজেদের কেন্দ্রীয় অবস্থান থেকে যে ভাঙনটা হলো, তাসনিম জাবিন থেকে শুরু করে আরও যারা যারা পদত্যাগ করলো, সেটা একটা ডিফারেন্ট মিনিং মেনটেন করে। যত যাই হোক, একটা
পলিটিক্যাল অর্গানাইজেশন চেইন অফ কমান্ড থাকতে হয়। আমি যাওয়ার সাথে সাথে এই কয়েকজন পদত্যাগ করাটা আমার আসলে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এদের উপর আমার স্ট্রং কন্ট্রোল নাই, এবং এদের সাথে আমার কমিউনিকেশনটা বা আমার যে ধরনের চিরাচরিত নীতিনৈতিকতার জায়গা থেকে যে ধরনের আমার কমিউনিকেশন বা যে ধরনের আইডিওলজিক্যাল আমাদের থট শেয়ারিং প্রসেস, এই জিনিসে আমরা রিলায়েবল না। এই বিষয়গুলোকে আসলে স্পষ্টভাবে বোঝায় যে আমি আসলে, আমার কাছে মনে হয় না যে জামাতের সাথে তারা না গেলে এই সিটটুকু বা এই 5-6টা সিটও তারা পেতো, আমার কাছে মনে হয় না কোনোভাবেই। আমরা দেখেছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আন্দোলনে অনেক প্রমিনেন্ট একটা ভূমিকা রেখেছিল, বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানে, কিন্তু পরবর্তীতে আমরা সরকারে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে কোনো উপদেষ্টা দেখতে পাইনি। এর পেছনে কি কোনো কারণ ছিল? অবশ্যই কারণ ছিল, অবশ্যই ছিল। এটা একটা তো হচ্ছে, আমি স্পষ্টভাবে বলি যে আসলে সুপিরিয়র কমপ্লেক্স থাকে এখানে। আমি এমন নেতাকে বলবো, আসলে নামটা উচ্চারণ করতে চাচ্ছি না, যে কেউ ভালো করে কথা বলতে পারে, অনর্গল ইংলিশে বক্তব্য দিতে পারে, উপস্থাপনা ভালো, তার মানে জেস্টার পোস্টার ইজ এন্ড এভরিথিং সব কিছু হচ্ছে মানে খুব অ্যাট্রাকটিভ, এবং তার পার্সোনালিটি সবাই পছন্দ করে। জাস্ট বিকজ অফ দিস রিজন ঢাকা ইউনিভার্সিটির একজন নেতা বা কয়েকজন নেতা মিলে কোরাম করে তাকে মাইনাস করছে এবং তাকে ওই পজিশনে দেয়নি। তো তাদের এক ধরনের নেতাটা কে ছিল যাকে মাইনাস করা হয়েছে? আমি শুধু একজন দুজন না, অনেকে, আমি কতজনের নাম বলবো। তাদের নর্থ সাউথের একজন, কয়েকজন আছে, 2-3 জন আছে, ব্র্যাকের কয়েকজন আছে, এবং তাদের এই জায়গাটাতে তারা হচ্ছে, এটা আমি বলবো ইনফিরিয়র কমপ্লেক্স, একই সাথে তারা থ্রেট ফিল করে যে তাদের অবস্থানে নতুন আরেকটা নেতা যদি এভাবে তৈরি হয়, সেটা বাইরে থেকে আসে, এটা তাদের কোরামের অ্যাগেনস্টে চলে যাবে। এবং তারা সব সময় একটা সিন্ডিকেট, সেই ছাত্র শক্তি নামক একটা সিন্ডিকেট, যে অনেক আগে তারা 2019 সালের দিকে ছাত্র শক্তি নামক একটা করেছিল সংগঠন, সেই সংগঠনে যারা শুরু থেকে শেষ পর্যন্ত যারা ছিল, এদেরকে নিয়েই তারা পুরো কোরামটা সাজাচ্ছিল। যাকেই বৈষম্যের নেতা দিয়েছে তাকেই ছাত্র শক্তি, তাকেই ইসের নেতা, এনসিপির নেতা, তাকেই অমুক কমিটির নেতা, তমক কমিটির প্রধান, এভাবে করে করে একজনকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফরম্যাটে নিয়ে আসছে তারা। এই কাজগুলো তারা করছে, যেটা স্পষ্টভাবেই একটা লেজুর বৃত্তিগতার একটা আমি পরিচয় বলবো। একই সাথে তাদের মানে প্রচণ্ড আত্ম অহংকারী একটা জায়গা আছে, এবং নিজেদের হীনমন্যতার একটা পরিচয় তারা দিয়েছে, যেটা সবার কাছে, আমার কাছে মনে হয় স্পষ্টভাবেই প্রমাণিত। এবং এটার কারণে তারা, যেটা হয়েছে যে ম্যাথ লেভেলে তারা একটা নিজেদের সমর্থন হারিয়েছে। প্রাইভেট ইউনিভার্সিটি অনেক বড় একটা অংশকে তারা কাট আউট করছে, এবং এটার জন্য হিতে বিপরীত হচ্ছে তাদের। ইনিশিয়াল যে গোলটা হয়তো বা ব্যক্তিকেন্দ্রিকভাবে কিছু অর্জন হয়তো বা হলেও হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে এটা আসলে তাদের জন্য কখনোই ভালো কোনো কিছু বই আনে নাই। এবং শুধু এটাই না, অনেকে ক্যারেক্টার অ্যাসাসিনেট করার কথা বলেছে, জাস্ট বিকজ একটা মানুষের, যে আমি যদি হয় বলি, আমি ড্রাগস করি না, আমি নেশা করি না, আমি কোনো ধরনের কোনো আদার্স কোনো ব্যাড হ্যাবিটের মধ্যে জড়িত না, জাস্ট বিকজ অফ দিস, এটার জন্য আমাকে টাকান্বিত করা হবে যে না, এই পার্সন ইসলামিস্ট, হয়তোবা সে হয়তোবা কোনো রাজনৈতিক বা কোনো একটা একটা আইডিওলজি দিয়ে, পলিটিক্যাল না, একটা আইডিওলজি দিয়ে স্ট্রংলি সে কি বলে, একটা মানে হ্যাঁ সাপ্রেসড, এবং এটার জন্য সে, তাকে হচ্ছে এখানে রাখা যাবে না, সে আমাদের আইডিওলজির সাথে যায় না। আমরা গুঞ্জন শুনতে পেয়েছিলাম যে আপনার হয়তো উপদেষ্টা হতে পারার একটা সম্ভাবনা ছিল, এটা কি সত্যি? এটা নিয়ে আসলে একটা তর্ক বিতর্ক আছে। এরকম আমাদের কয়েকজনের নাম ছিল, 2-3 জনের। আমার নামটা আমি 3 থেকে 4 বারের কথা আমি শুনেছি, তাদের মধ্যে থেকে বলা হয়েছে, এবং সেখানে স্পষ্টভাবে এটা নাকি উল্লেখ করেছে আমি কোন সংগঠনের সাথে জড়িত কি, যেটা টোটালি ভিত্তিহীন, আমি স্পষ্টভাবে বললাম। এবং এটার সাথে তারাই এটাকে করছে, এবং প্রাইভেট ইউনিভার্সিটি থেকে তারা জাস্ট বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে উপদেষ্টা পরিষদে আছে দেখানোর জন্য আসিফকে নর্থ সাউথে নিয়ে আসা হয়, এবং নর্থ সাউথের ওই অঞ্চলটা এবং বসুন্ধরা কেন্দ্রিক ওই যে আসনটা, সেখানে রাজনীতি করবে, এটাও একটা তাদের টার্গেট ছিল। এবং নানা ইস্যুস ছিল, কিন্তু পরবর্তীতে আলটিমেটলি সে ওখানে কোপ আপ করতে পারেনি, বিকজ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টটা টোটালি ডিফারেন্ট। এখানে আমি স্পষ্টভাবে বলেছি শুরুতেই যে এখানে কেউ কখনোই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করবে না। আমি একজনকে 1,000 টাকা, 10,000, 20,000 টাকা দিয়েও বা কয়েক হাজার টাকা দিয়ে, লক্ষাধিক টাকা দিয়ে আমি তাকে নিয়ে যেতে পারবো না, কিনতে পারবো না। এখানে সবাই ফাইন্যান্সিয়ালি সলভেন্ট, এই জিনিসটা ছিল। তো উপদেষ্টার জায়গা থেকে আমাদের ওইখানে এই কথোপকথনগুলো বারবার আসছিল যে উপদেষ্টাতে যাওয়া উচিত বা সে যাওয়া উচিত। প্রাইভেট ইউনিভার্সিটির কয়েকজনের ভেটো দিয়েছিল এই বিষয়গুলোতে, যেমন প্রাইভেট ইউনিভার্সিটির সংগঠন যেগুলো ছিল, এদের জায়গা থেকে, এদের অবস্থান থেকে এরা বলেছিল যে না, আমরা এই বিষয়গুলোতে এগ্রি করছি না। যদিও এই সংগঠনগুলো আসলে 24শে জুলাই গণঅভ্যুত্থানে আমরা যারা ফ্রন্টলাইনার ছিলাম তাদের সাথে ন্যূনতম কোনো কানেকশন ছিল না, আমরা এদের সাথে কোনোভাবেই আমরা এদের সাথে অ্যালাইন করি নাই। এবং আমরা যেই কর্মসূচিগুলো ডেইলি বেসিসে দিতাম 24শে জুলাইয়ের সময়, এই কর্মসূচিগুলোই এরা হচ্ছে কপি পেস্ট করে নিজেদের পেজগুলোতে আপলোড করতো, এবং এটা দিয়ে পরবর্তীতে এরা গিয়ে এদের পেজ একটা, এখন মানে আমি এটা কিভাবে বলবো আসলে, যে আপনার 2 লক্ষ ফলোয়ার একটা পেজ আছে, আপনাকে এখানে মাথা তুলে নাচা হবে। কার সোশ্যাল মিডিয়াতে কি পরিমাণ প্রেজেন্স, কি পরিমাণ ফলোয়ার, লাইক,
এটার উপর বেস করে নির্ধারিত হচ্ছে কে কোন পজিশনে যাবে, এরকম একটা অবস্থান হয়ে গিয়েছিল। সেম একইভাবে প্রাইভেট থেকে যারা নেতৃত্ব দিয়েছিল পূর্ণাঙ্গভাবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত অর্গানাইজ করেছিল, তাদেরকে নানাভাবে নানা দিক থেকে মাইনাস করেছে কোনো পলিটিক্যাল পার্টির স্বার্থ হাসিলের জন্য বা নানাভাবে। এবং এই উপদেষ্টা পরিষদে একই কথা যে এতগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একজন স্টুডেন্ট ডিসিস্ট হয় নাই, একজন স্টুডেন্ট মারা যায়নি। এরপরও প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে একটা শিক্ষার্থীকে উপদেষ্টা হিসেবে দেওয়া হয়নি বা সহকারী উপদেষ্টা হিসেবে দেওয়া হয়নি কোথাও। তো এই জায়গাগুলোকে আসলে নিজেদের মতো করে কুক্ষিগত করা হয়েছে। এবং এনসিপিকে এখন যেভাবে বলা হচ্ছে যে জুলাইয়ের দল হিসেবে, জুলাইয়ের কতজন আছে, গুটি কয়েক মানুষ মিলে এনসিপি তৈরি করা হয়েছে এবং সুপার 10 সুপার 15-এর মধ্যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কেউ নাই। এবং আসলে এই বিষয়গুলোকে শুরু থেকে ওরা একটা প্ল্যানের মধ্যে করে যে ওদের, আপনি জানেন কিনা, মন্ত্রণালয়ের দুটো গ্রুপ ছিল, কিচেন ক্যাবিনেট আর হচ্ছে টিউসডে গ্রুপ। এই টিউসডে গ্রুপ কিচেন ক্যাবিনেট সব কিছু ঠিক করতো, কারা উপদেষ্টাতে আসবে, কোথা থেকে কোথায় ডোনারশিপ বা স্পন্সরশিপ কীভাবে যাবে, এই জিনিসগুলোকে সব কিছু তারা নিজেদের মতো করে হ্যান্ডেল করতো। এবং এদের ডক্টর ইউনূস এদের সাথে কথা বলতে ভয় পেত। ডক্টর ইউনূস এদের অমতে গিয়ে কোনো কিছু করতে পারতেন না। এই কিচেন ক্যাবিনেট আর টিউসডে গ্রুপে কারা ছিল? আমি যতটুকু জানি এদের মধ্যে মাহফুজ আলম ছিল, তারপর টিউসডে গ্রুপে মাহফুজ আলম ছিল, আরও কারা কারা ছিল, কিচেন ক্যাবিনেটে সৈয়দ রেজানা, তারপর হচ্ছেন আসিফ নজরুল, তারপর এই আদিলুর রহমান শুভ্র, এরা ছিলেন। নানা মানে একটা কোরাম ছিল আর কি, দুটো কোরাম, এই কোরাম মিলে বিভিন্ন সিদ্ধান্ত নিতে এদের মতো করে আর কি। আপনি কিছুক্ষণ আগে বললেন যে আসিফ মাহমুদ নর্থ সাউথে টিকতে পারেননি, এইটা একটু যদি ব্যাখ্যা করতেন। টিকতে পারেনি বলতে কি, আসলে এনএসইউ এর এনভায়রনমেন্টটাই এমন, আপনি যাই করেন, যত বড় আপনি যেটাই বলেন যে যত বড় পলিটিশিয়ান হন বা যাই হন, আপনাকে এখানে আসলে ঠিকমতো ক্লাসগুলো করতে হবে। এই অ্যাটেন্ডেন্স পার্সেন্ট যদি একটা নির্দিষ্ট পার্সেন্টেজে না থাকে, আপনি এখানে এক্সাম দিতে পারবেন না। এবং এখানে এক্সামের আমাদের টাইপগুলো খুব ডিফারেন্ট। টাইপগুলো ডিফারেন্ট বলতে হচ্ছে আমাদের 60-তে পাস হয়, যেটা অন্যান্য হয়তো বা 40 বা 50-তে পাস কাউন্ট করা হয়। এ গ্রেড পেতে হলে 93 মার্ক অবটেন করতে হয়। তো এটা মিনিমাম যদি আমি কার্টেসি মেনটেন করে চলতে হয় আমার এখানে, তো আমার মিনিমাম ক্লাসগুলোতে প্রেজেন্ট থাকতে হবে। তো আসিফ তো ওর অবস্থান থেকে ওই ক্লাসগুলোতে এখানে উপস্থিত হতে পারে নাই, বা তার প্রেজেন্ট এখানে ছিল না। আর তার থেকে বড় বিষয় হচ্ছে, আমার মনে হয় না যে পলিটিক্স করে এইভাবে একেবারে ওপেন পলিটিক্স করে বা গভর্নমেন্টের একটা পজিশনে থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আমার মনে হয় না কোনোভাবে এটা সম্ভব ছিল। তো এটা ওইখানে স্পষ্টভাবে এই জিনিসটা উল্লেখ ছিল যে ও যখন এক্সাম দিয়েছে বা পরবর্তীতে আসছে, আমাদের জায়গা থেকে তো স্টুডেন্ট যারা ওকে চিনতো বা যারা ওর সাথে ছিল, আমি কখনো ওর সাথে কথা বলি নাই ক্যাম্পাসে, বা কখনো আমার দেখাও হয় নাই, আমি তাকে দেখিও নেই। তো এই জিনিসগুলো আসলে তখন স্পষ্টভাবেই তার এগেনস্টে চলে যায় এবং ইউনিভার্সিটিতে তার জায়গা থেকে তাকে করা হয়নি, আর পরবর্তীতে কন্টিনিউ করতে দেওয়া হয়নি। প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে যারা বর্তমানে অ্যাক্টিভিজম করছে, তাদের মধ্যে রাজনীতিতে ভবিষ্যতে কারা কারা ভালো করতে পারে, যদি একটু শুধু নামগুলো বলতেন। এই জায়গা থেকে আসলে বলতে গেলে ইস্ট ওয়েস্ট থেকে আমি একজনের নাম বলবো, নাইমের কথা বলবো, নাইম আবেদিন। ব্র্যাকে কাউকে এখন পর্যন্ত পাচ্ছি না। নর্থ সাউথে এখন পর্যন্ত আমি দেখলাম ফাহিদ আছে, ওরা কয়েকজন ছাত্র শক্তিতে আছে, তারপর বাঁধন আছে, ফাহিদ আছে, আর অন্যান্য আরও কিছু আছে, জেদনি আছে, তারপর ফিমেল পার্সনদের মধ্যে আর কারা আছে, অনেকে তো আসাদ বিন রনি আছে গণবিশ্ববিদ্যালয়ের, মেবি যদি ভুল না হয়ে থাকে। আরও বেশ কয়েকজন ফিগার আছে তো যারা মোটামুটি কথাবার্তা বিভিন্ন সময় এখন পর্যন্ত ম্যাচিউর হয়েছে আগের জায়গা থেকে। আর এর বাইরে যদি আরও চিন্তা করি, তাহলে আসলে প্রাইভেট ইউনিভার্সিটিতে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আসলে অ্যাক্টিভিস্ট প্রডিউস করতে পারে, কিন্তু পলিটিক্যাল প্রোডাকশনে আমার মনে হয় না প্রাইভেট ইউনিভার্সিটি এখন পর্যন্ত ওই লক্ষ্যমাত্রায় যেতে পারছে। কারণ হচ্ছে আসলে পলিটিক্যাল অ্যারেনায়, প্রাইভেট ইউনিভার্সিটির পলিটিক্সের মধ্যে পলিটিক্যাল অ্যারেনায় প্রথম পা দেওয়ার ইস্যুই তো এটা 2024 জুলাই গণঅভ্যুত্থান। এর আগে তো পলিটিক্যাল কোনো বিষয় নিয়ে গণঅভ্যুত্থানের কোনো পার্টিসিপেশনের প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছিল বলে আমি তো দেখি নাই। তখন পর্যন্ত তো প্রাইভেট ইউনিভার্সিটি গঠন হয়ও নাই। বর্তমানে সরকারে যারা আছে তাদের মধ্যে ববি হাজ্জাজকে আমরা প্রাইভেট ইউনিভার্সিটির একটা রিপ্রেজেন্টেশন বলতে হয়তো পারি, কারণ তিনি একসময় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিয়েছেন, তিনি ফ্যাকাল্টি ছিলেন। তো ববি হাজ্জাজ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবে বলে মনে করছেন, এবং তার প্রতি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আপনাদের প্রত্যাশা কী থাকবে? আমি বলতে পারি 17 তারিখ রাতে, যেদিন 18 তারিখ যখন ব্র্যাকে হামলা হলো তার আগের দিনের কথা বলছি, 17 তারিখ রাত 1:30 বাজের মধ্যে আমি ওনাকে ফোন দিলাম যে স্যার, কালকে আমাদের সাথে একজন ফ্যাকাল্টি থাকতে হবে, যাকে নিয়ে আমরা কালকে আন্দোলনে নামবো। যেহেতু 17 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা হলো,
তো পরবর্তী দিন হামলা হতে পারে এর জন্য স্যার বললো স্পষ্টভাবে এক কথায় দাঁড়ায় গেল যে হ্যাঁ আমি থাকবো তোমাদের সাথে। তো যখন সকালে আমরা মোটামুটি শিওর হলাম যে ব্যাকে হামলা হচ্ছে, যখন ওদিকে রওনা করলাম বিশাল বড় মিছিল নিয়ে, তখন স্যার আসলেন। এবং উনি, আপনি জানেন যে ওনার একটা নিজের পলিটিক্যাল পার্টি ছিল, যে আছে স্টিল নাও, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট NDM নামে। তো এই পলিটিক্যাল পার্টিতে 2016 সালের দিকে আমি ইনভাইট পেয়েছিলাম যুক্ত হওয়ার জন্য, কিন্তু আমি যুক্ত হইনি যেহেতু আমি পলিটিক্যাল কোনো পার্টিতে যাব না। তো স্যার আমাদের সাথে ছিলেন এবং ব্র্যাকের মধ্যে গিয়েছিলেন। ওনার যে একজন গানম্যান ছিলেন, ওনার গানম্যানের মাথার পিছনে বুলেট লেগেছিল। তো উনি ওনার জায়গা থেকে যতটুকু করা সম্ভব সেটা উনি করেছেন। এবং পরবর্তী 19 তারিখ থেকে ওনার বাসার সামনে পুলিশের আনাগোনা শুরু হয়, ডিবির গাড়ি, SBর গাড়ি, এবং উনি প্রতি মুহূর্তে আমাকে ফোন দিয়ে এগুলো আমাকে কনফার্ম করছিলেন। এবং একজনের মাধ্যমে আমি A to Z পুরোটার সময়, যখন উনি ফোন বন্ধ করে দিলেন, ওনার সাথে A to Z পুরোটার সময় আমি কন্ট্যাক্ট রাখছিলাম। তো ওনার কাছে উনি যথেষ্ট স্টুডেন্ট ফ্রেন্ডলি মানুষ, এবং ওনার অবস্থান থেকে যথেষ্ট স্টুডেন্টরা যখন যান কাউকে নিরাশ করেন না, টাইম দিয়ে কথা বলেন, কেউ ফোন করলে ফোন কেটে দেন না, বা স্টুডেন্টদেরকে যতটুকু স্টুডেন্ট ফ্রেন্ডলি হওয়া দরকার একাডেমিক জায়গা থেকে সেটা উনি সবসময় করেন, এবং হেল্পফুল পার্সন। তো এই জায়গা থেকে ওনার স্টুডেন্টের প্রতি যে ধরনের ভালোবাসা বা যে ধরনের এক ধরনের ইম্প্যাথি যেটা আমি বলি আছে, এইটা অনেক বেশি জরুরি আসলে। বিগত শিক্ষামন্ত্রী, যে ধরনের শিক্ষামন্ত্রী আমরা পেয়েছি, সবাই স্টুডেন্টকে শত্রু বানিয়ে ফেলেছে, এবং স্টুডেন্টদের সাথে তাদের যে ধরনের ইন্টারাকশন ছিল এটা একটু ভয়াবহ লেভেলের, আমি বলবো রাইভালরি ছিল। এবং এটাকে কোনোভাবেই, এটা আমার মনে হয় না যে একজন মেইন স্ট্রিটে থাকলে বা যেটাই হোক, মেইন স্ট্রিটের থেকে আমার মনে হয় এই ধরনের চিরাচরিত স্বভাবে জেনজিকে অ্যাটলিস্ট মানানো সম্ভব। তো সেই জায়গা থেকে ববি হাজ্জাজের অবস্থান, উনি একজন ফ্যাকাল্টি হিসেবে যেভাবে আছেন, আমার মনে হয় উনি ভালো করবেন। ফ্যাকাল্টি হিসেবে যেভাবে ছিলেন, এখন তো প্রতিমন্ত্রী হয়েছেন, উনি ভালো করবেন, এবং ওনার সাথে স্টুডেন্টদের পালসটা উনি ধরতে পারবেন যেভাবে, যেটা, এবং শুধু পালস তো ধরলেই হবে না, কিছু কিছু ক্ষেত্রে তো শাসনও করতে হবে, সেই জায়গাটা উনি বুঝবেন। এবং উনি তো আর সেকেলে মানুষ না, উনি যথেষ্ট ডাইনামিক পার্সন। তো ওনার জায়গা থেকে আমাদের আত্মপ্রত্যাশা আছে, এবং পজিটিভলি আমরা চিন্তা করছি সেটা। এবং একই সাথে উনি যেহেতু ওনার মন্ত্রী হিসেবে এখানে দায়িত্ব পালন করছেন মিলন ভাই, তো ওনার জায়গা থেকে ওনার অবস্থানও আমরা যথেষ্ট অ্যাপ্রিসিয়েট করি। এবং পুরো আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির একটা অর্গানাইজেশনের প্রথম প্রোগ্রামটাতে উনি উপস্থিত ছিলেন, এবং ওনার থটগুলো শেয়ার করেছেন, নট এজ আ হায়ারার্কি হিসেবে যে আমি একজন মন্ত্রী, তোমরা খুব নিচের পজিশনে আছো, বা আমি আগে শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছি বা মন্ত্রী হিসেবে ছিলাম, এই ধরনের দায়িত্ব পালন করেছি, বাট অ্যাজ মানে টোটাল একটা ফ্রেন্ডলি কনভারসেশনে এই জিনিসটা, এই ডিস্টেন্সটা কমানোটা এই জেনজির জন্য অনেক বড় একটা ফ্যাক্টর আর কি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় ওনাদের দুটো অবস্থানে দুজন মানুষ আমরা যারা পেয়েছি শিক্ষা মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হিসেবে, তাদের প্রতি আমরা পজিটিভ একটা ইম্প্যাক্ট আশা করছি তাদের জায়গা থেকে, এবং এটা আমার কাছে মনে হয় ফলপ্রসূ হবে। বাকিটা ফিউচার বলতে পারবে আসলে। আপনার জন্য আজকে সর্বশেষ প্রশ্ন, আপনি ভবিষ্যতে নিজেকে রাজনীতির ভেতরে কোন জায়গাটায় দেখতে চান? রাজনীতির ভেতরে কোন জায়গাটাতে দেখতে চাই, আমার তো আসলে কখনোই প্রধানমন্ত্রী বা কখনোই একেবারে একটা দেশ নায়ক হিসেবে আমি কখনো এভাবে চিন্তাভাবনা আমি কখনো করি নাই নিজেকে, কিন্তু আমি পলিসি মেকিংয়ের জায়গায় নিজেকে চিন্তা করি। রাজনীতির জায়গা থেকে বললে মোরলেস আমি ওই অ্যাক্টিভিস্টের জায়গাটা আমি বেছে নিব। আমি সবসময় জুলিয়ান অ্যাসাঞ্জ, তারপর স্নোডেন, এদেরকে ফলো করতাম, যে যারা অ্যাক্টিভিজমের জায়গাটাকে একটা আর্টের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। তো আমাকে সবসময় এরকম একটা থট প্রসেসিং জায়গায় চিন্তা করছি। আর এভাবে যদি আমি টেকনোক্র্যাট হিসেবে আমি নিজেকে চিন্তা করতে চাই, যে আমি কখনো এই দলাদলির রাজনীতি আমি ফাইট করে ভোটের রাজনীতিতে জিতে এসে আমি বসবো, আমি এই ধরনের মধ্যে আমি যেতে আসলে কিছু চাই না, স্বাচ্ছন্দ্য বোধ আমি কখনো করি না। বরং টেকনোক্র্যাটের জায়গা থেকে আমি যদি কোনো পলিসি মেকিংয়ের জায়গায় চিন্তা করতে পারি, বা যেটা আমার থটগুলো শেয়ার করতে পারি, যেটা হচ্ছে আমার মনে হয় যে জেনজিদের জন্য, যেহেতু আমি এই জেনারেশনের মানুষ, একটা ডিরেক্ট একটা ইনপুট হবে তাদের জন্য, আমার মনে হয় সেই ক্ষেত্রে আমি কাজে বেশি লাগাতে পারি। আর তার থেকে বড় বিষয় হচ্ছে ইন্সপায়ারিংয়ের জায়গা থেকে তাদের পালসটা বোঝার জন্য, এবং কোন কথাটা বললে শুনবে, এই জিনিসটা আমার মনে হয় এই বার্তাগুলো বা এই ডেলিভারিগুলো আমার মনে হয় আমার জায়গা থেকে করা পসিবল, এবং সেই জায়গা থেকে আমি একজন টেকনোক্র্যাট হতে চাই, সেটা আমি বলতে চাচ্ছি। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের গণ অভ্যুত্থানের সামনের সারির একজনের কথা, আয়াতুল্লাহ বেহেস্তি ভাইয়ের কথা।
আমরা বিশ্বাস করি এবং আমরা প্রত্যাশা করি আগামীর বাংলাদেশ পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিলে সুন্দরভাবে গড়ে তুলবে। আগামীতে আমরা সুন্দর একটি বাংলাদেশ উপহার পাবো তাদের কাছ থেকে। এই প্রত্যাশায় আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। সবাই জনপালসের সাথে থাকবেন। ধন্যবাদ।